সো আজকে আমরা সংবিধানের একটা চমৎকার ক্লাস করব এবং এই সংবিধানের একটা ক্লাস করার পরে তোমরা আসলে প্রথম যে জিনিসটা বুঝবা যে সংবিধান মুখস্থ করতে হয় না। সংবিধানকে খুবই সুন্দরভাবে যদি আমরা বুঝতে পারি তাইলে সংবিধানই আমাদেরকে বলে দিবে কোন অনুচ্ছেদে কী আছে। তো সংবিধানের সবগুলা জিনিসকে যদি কম্প্যাক্ট ওয়েতে শেখা যায় তাইলে এইটা লাইফ টাইম অবশ্যই তো কাজে লাগে এবং পরীক্ষাতে যে 3 বা 4 মার্ক সর্বনিম্ন যে মার্কটা হয় 3-4 ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রশ্ন মিলায়া মোটামুটি সাধারণ জ্ঞানের 3 থেকে 5 মার্কের মধ্যে প্রশ্ন চলে আসে এই শুধু সংবিধান অংশে। তো সংবিধান শিখতে আসলে আমাদের 6 মাস লাগবে না, আমাদের জাস্ট লাগবে 60 মিনিট। ওকে, তো এই 60 মিনিট যদি তোমার হাতে থাকে সংবিধানের, আমি তোমাকে গ্যারান্টি দিব সংবিধান তুমি এইভাবে কখনোই শেখো নাই। তো আমি সাইম সাকিব খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে পড়াশোনা করছি এবং আমি তোমাদেরকে আমার মতো করে সংবিধানটা সুন্দর করে শেখানোর ট্রাই করব, ঠিক আছে? তো চলো আমরা সংবিধানকে একটা নোট থেকে পড়ি বা একটা, এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় সংবিধানের একটা আলাদা সংবিধান। ওকে, তো এই যে নোট, এই নোটটা থেকে আমি তোমাদেরকে পড়াবো। জাস্ট সংবিধান নিয়ে যা কিছু আছে এই 2 পেজের মধ্যেই আছে। সো এই 2 পেজের লেখাগুলাই এখানে আছে এবং এই 2 পেজ যদি তোমরা পড়তে পারো তাইলে পুরো সংবিধানটা যা যা প্রয়োজন A to Z সব কিছু তোমাদের কাভার হয়ে যাবে এবং ইনশাল্লাহ সংবিধানকে যে খুব সহজভাবে বোঝা যায় এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। অর্থাৎ মূল কথা তোমার আর মুখস্থ করতে হবে না, তোমার অটোমেটিক্যালি সব জিনিস প্রশ্ন দেখা মাত্রই তুমি কারেক্ট করতে পারবা। ওকে, তাইলে চলো আমরা প্রথমত কয়েকটা ডিফারেন্ট ওয়েতে শিখি। ওয়ে বলতে কিছু অ্যাঙ্গেলে শিখি। আমরা অনুচ্ছেদগুলো বা আর্টিকেলগুলোতে যাওয়ার আগে আমরা প্রথমত শিখবো যে এগুলার এক্সটার্নাল যে জিনিসগুলো আছে বা এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে ওইগুলো সম্পর্কে একটু জানার ট্রাই করব। তো প্রথমেই আমরা সাল নিয়ে যত ঝামেলা আছে সেগুলোকে আগে লাইনে নিয়ে আসবো। তো আমরা সবাই জানি আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালের। তো ওই দেশ স্বাধীন হওয়ার পরের বছর থেকেই আমাদের বা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের আসলে দেশ চালানোর জন্য একটা সংবিধানের প্রয়োজন ছিল। তো যেহেতু একটা দেশের অস্থিতিশীল অবস্থা, মনে করো কোনো কিছুর কাঠামো ঠিক নাই, এই জন্য যে জিনিসগুলাই করা হয়েছে সেগুলো অস্থায়ী নাম দিয়ে করা হয়েছে। এই জায়গা থেকে তোমরা দেখবা যে 11ই জানুয়ারি 1972 সাল, আমরা 1972 সাল থেকেই সব কিছু বেসিক্যালি সংবিধানের মানে সূচনা বা সংবিধানের শুরু 72 সাল থেকেই আমরা দেখব। তো এই জন্য দেখবা 11ই জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। কি অস্থায়ী সংবিধান আদেশ? কেন অস্থায়ী এই বিষয়টা? কারণ এইটা হইল আমাদের কোনো কিছুই মোটামুটি ঠিক নাই বা আমাদের যে স্বাধীন জাস্ট দেশটা হয়েছে, কোনো মানে ঘোষিত গভর্নমেন্ট নাই, কিচ্ছু নাই, যার কারণে একটা অস্থায়ী আদেশের মাধ্যমে আমরা সংবিধানের বেসিক কাজটা শুরু করি এবং এইটা প্রথম শুরু করা হয় হচ্ছে 11ই জানুয়ারি। ওকে, তারপরে কি দেখো 23 মার্চ আমরা কি করি, একটা গণপরিষদ আদেশ দিয়ে দিই এবং এই গণপরিষদ আদেশের মাধ্যমেই আমরা বেসিক্যালি মানে সংবিধানের যে এই যে 11ই আমরা জানুয়ারিতে যে অস্থায়ী সংবিধান আদেশটা তৈরি করলাম, এর মধ্যে যে যে কাজগুলো নিয়ে আমরা করতে চাই এইটাই এক্সিকিউট করবে বা এইটাই বাস্তবায়ন করবে এই গণপরিষদ আদেশের মাধ্যমে গণপরিষদের সদস্যদের দ্বারা। ওকে, তার মানে আমরা যে প্ল্যানগুলা করব সেই প্ল্যানগুলাকে পুরোপুরি বাস্তবায়ন করবে এই গণপরিষদের আদেশের মধ্যে বা এই গণপরিষদের আদেশের মধ্যে যারা বেসিক্যালি কাজ করবে তারা, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে আমাদের মানে গণপরিষদ আদেশ নিয়ে বা এই জায়গাতে অস্থায়ী সাংবিধানিক আদেশ নিয়ে, এই 2টা বিষয় নিয়ে যত ঝামেলা তত। ওকে, তো এইখান থেকে আমাদের 2টা তারিখ মনে রাখতে হবে, পরীক্ষাতে এগুলো বারবার আসে যে অস্থায়ী সংবিধান আদেশ কখন জারি করা হয়, 11ই জানুয়ারি 1972 সাল, এবং গণপরিষদ আদেশ কখন জারি করা হয়, 23 মার্চ 1972 সাল। ওকে, তাহলে এই 2টা বেসিক তথ্য আমাদের জানা হয়ে গেল। এরপরে কি দেখো, এই যে গণপরিষদ যে আদেশটা করা হইলো, যে এই গণপরিষদে কিছু মেম্বার থাকবে, তারা বেসিক্যালি আমরা যে প্ল্যানগুলো করছি সেইগুলোকে আরও মজবুত করার জন্য বা ওই প্ল্যান অনুসারে একটা সংবিধান আমরা তৈরি করব, এইটার জন্য 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। মোটামুটি মনে করো একটা সংসদ, ওকে, গণপরিষদটাকে একটা সংসদ মনে করো, সেই সংসদের প্রথম অধিবেশনটা বসে 10 এপ্রিল, ঠিক আছে?
এটা গেল এখানকার বিষয়। এখন দেখো এই জায়গা থেকে 10 এপ্রিলের পরে আমরা যাব হচ্ছে 12ই অক্টোবরে। এখন 12ই অক্টোবরে কি হয় দেখো, যে গণপরিষদে প্রথম উত্থাপিত হয়। কি উত্থাপিত হয়? এই যে আমরা যে একটা সংবিধানের ড্রাফট তৈরি করছি, বা এই যে আমরা এই যে অস্থায়ী সংবিধান আদেশ থেকে শুরু করে আমরা এই যে 11ই জানুয়ারি থেকে শুরু করে এই টাইম জোনটা 12ই অক্টোবর পর্যন্ত একটা নির্দিষ্ট টাইমে আমরা যে প্ল্যান করছি যে এই অনুসারে আমরা কি করব, সংবিধান তৈরি করব। এই সংবিধানটাকে আমরা প্রথম এই গণপরিষদটাতে উত্থাপন করি। মনে করো গণপরিষদটা কী হিসাবে আমরা কল্পনা করতেছি, সংসদ। সেই সংসদে আমরা প্রথম উত্থাপন করি যে আমাদের সংবিধান বা আমাদের কনস্টিটিউশনটা এই টাইপের হবে, আমাদের রূপরেখাটা আমরা এই জায়গাতে এসে প্রথম উত্থাপিত করি 12ই অক্টোবর 1972 সালে। ওকে, আমরা যখন এটা উত্থাপন করলাম তারপরে নর্মালি কি হবে, এইটা গৃহীত হবে, এরপরে বাস্তবায়ন করা হবে। সেই জিনিসটাই হয়েছে দেখো 4 নভেম্বর, এটাকে বাংলায় বলা হয় 18ই কার্তিক। কত? 4 নভেম্বর 18ই কার্তিক। ওকে, এই ডেটটাতে বা এই টাইমটাতে এসে সংবিধান, এই যে সংবিধান গণপরিষদে গৃহীত হয়, মানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। এই যে প্রথম দেখো উত্থাপন করা হলো 12ই অক্টোবর, তারপরে থেকে 4 নভেম্বর, বাংলা মাসের 18ই কার্তিক। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে বাংলা মাসের কত তারিখে সংবিধানকে গৃহীত করা হয়েছে। এটা হলো 18ই কার্তিকে গৃহীত করা হয়। ওকে, সো এই জন্য এটাকে সংবিধান দিবস হিসাবেও পালন করা হয়, বা এটাকে সংবিধান দিবস হিসাবেও ঘোষণা করা হয়। তাইলে 4 নভেম্বর বা 18ই কার্তিক কি সংবিধান গণপরিষদে গৃহীত হয়, যার কারণে একে সংবিধান দিবস বলা হয়। ঠিক আছে, তারপরে কি দেখো, এই যে এটা যে গৃহীত করা হইলো বা এটা যে গ্রহণ করে নেওয়া হইলো, গ্রহণ করলেই তো হবে না, এটার বিভিন্ন সিগনেচার আছে, বা এইটার গ্রহণযোগ্যতা একদম মানে এটা আইনি প্রক্রিয়ায় যদি গ্রহণযোগ্যতা পাইতে চায় বা এটা যদি দেশে কার্যকর করতে চাই, তারপরেও একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাদের একটু টাইম লাগছে, এবং ওই টাইম লাগার কারণে আমরা ওইটাকে আরও একটু দীর্ঘায়িত করছি। কেন করছি? কারণ আমরা 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই দিনটাকে টার্গেট করে আমরা ওয়েট করতে থাকি, এবং 16ই ডিসেম্বর যখন আসে সেই দিন থেকে আমরা আমাদের এই গৃহীত সংবিধানটা, যেটা আমরা 4 নভেম্বর গ্রহণ করে নিছি, এইটাকে আমরা একদম বাস্তবায়ন করি, বা এইটা বলি যে আজকে থেকে এই জিনিসটা কি হইলো, কার্যকর হইলো। ঠিক আছে, সো এইটা হইলো আমাদের এখানকার ডেট নিয়ে বা সংবিধান নিয়ে যত তারিখ আসে সবগুলাই আমাদের এই একটা জায়গা থেকে কি হয়ে গেল, সুন্দর করে ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা যদি একবার রিভিশন করি, 12ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি হয়, 23 মার্চ গণপরিষদ আদেশ জারি হয়, 10 এপ্রিল গণপরিষদে প্রথম অধিবেশনটা বসে, 12ই অক্টোবর এই গণপরিষদে এসে কি হয়, এই মানে প্রথমবারের মতো সংবিধানে একটা ড্রাফট দেখানো হয় যে এইভাবে সংবিধানটা আমরা আমাদের দেশের জন্য করতে যাচ্ছি। তারপরে 4 নভেম্বর যেটা 18ই কার্তিক, এই দিনে এটা গৃহীত হয়। গৃহীত মানে কি, যে আমরা এটা গ্রহণ করলাম তোমাদের ড্রাফটটা, এখন এটাকে অফিসিয়ালি পাশ করে দেশের জন্য কার্যকর বা এক্সিকিউট করা হয় 16ই ডিসেম্বর, যাকে আমরা মানে যেটা আমরা জানি বিজয় দিবস হিসাবে, ওই দিন থেকে। তার মানে এগুলা কিন্তু সব 1972 সালের ঘটনা। তাইলে 1972 সালে আমরা সংবিধান রিলেটেড যা কিছু 1972 সালে সংবিধান রিলেটেড যা কিছু কনসেপ্ট দরকার ছিল, আমরা তারিখগুলা সব কিছু জেনে গেলাম। তাইলে এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো তারিখ আসবে না পরীক্ষাতে, বা এর বাইরে কখনো তারিখ নিয়ে কোনো প্রশ্নও হয়নি। ওকে, এরপরে আসো আমরা আমাদের আরও কিছু এলিমেন্ট বা উপাদান নিয়ে এই সংবিধানে জানবো। তো প্রথম উপাদানটা কি দেখো, এটা হইলো আমাদের দেশের সর্বোচ্চ আইন, মানে এর উপর দিয়ে কোনো আইন নাই, সংবিধানটা সর্বোচ্চ লেভেলের আইন। ওকে, এরপরে কি দেখো, এটা দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় মানে কি, এইটাকে পরিবর্তন করা কঠিন, নট ইম্পসিবল। ব্যাপারটা বোঝো। দুষ্পরিবর্তন মানে কি, পরিবর্তন করা কঠিন, এমন না যে এটাকে কখনো পরিবর্তন করা যাবে না। সো এটার একটা এলিমেন্ট বা এটা একটা উপাদান হইল বা বৈশিষ্ট্য এগুলা সংবিধানের, যে সংবিধান দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন করা কঠিন হবে। ওকে, এরপরে কি দেখো, সংবিধানের এই জায়গাতে প্রস্তাবনা আছে একটি। প্রস্তাবনা মানে কি, যে জায়গাটা দিয়ে আমাদের সূচনা হবে, মানে প্রথম লেখাটাই সংবিধানের কি হবে, সেইটা প্রথম লেখাটাই হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো এইটা গেল হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। এখন দেখো এই জায়গাতে সংবিধানের ভাগ কতগুলা আছে। ভাগ মানে কি, সংবিধান কয়টা অধ্যায়ে বিভক্ত, এটাকে বলা হয় ভাগ। তাইলে ভাগ কয়টা আছে, টোটাল 11টা। এবং অনুচ্ছেদ, এই ভাগগুলাতে মনে করো তোমরা যে কোনো একটা বই পড়তেছো,
এই বইয়ের দেখবা 10টা 11টা করে চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারগুলোকে বলা হয় ভাগ। আর এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন কন্টেন্ট থাকে, পার্ট থাকে, হ্যাঁ, যে পার্ট 1 পার্ট 2, সেই পার্টগুলো হইলো অনুচ্ছেদ, এটাকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল। সে আর্টিকেল কয়টা? আর্টিকেল হইল 153টা। ওকে, তাইলে আমাদের বেসিক তথ্যগুলা জানা শেষ। আরও কিছু বেসিক এলিমেন্ট আছে, সেটা কি দেখো, এইটা গণপরিষদের মাধ্যমে রচিত হয়। ওই যে আমরা যেটা দেখলাম যে সংবিধান রচনার জন্য গণপরিষদ আদেশ আইন জারি করা হয়, এই হিসাবেই গণপরিষদের মাধ্যমে এই জিনিসটা রচিত হয়েছে বা এই জিনিসটা সম্পাদন করা হয়েছে। ওকে, এরপরে কি দেখো, এই সংবিধানটা আসলে ছিল 93 পৃষ্ঠার, এবং মজার বিষয় হলো এটা হাতে লেখা সংবিধান, হস্তলিপি এটা আমাদের ছিল 93 পেজের, এবং এই 93 পেজেরটাতে 399 জন এটাতে স্বাক্ষর করেন। এবং আমরা যদি এইটার আর কিছু বেসিক তথ্য দেখি, এগুলো হলো বেসিক তথ্য। ওকে, এখন দেখো এই জায়গা থেকে যে 11টা অধ্যায় দেখলাম, মনে করো সংবিধানটা একটা বই, এই বইয়ের টোটাল 11টা অধ্যায় আছে বা 11টা ভাগ আছে। এই 11টা ভাগকে তুমি কিভাবে সংক্ষেপে মনে রাখবা বা কিভাবে সংক্ষিপ্ত আকারে তুমি জানবা যে তোমার এই প্রয়োজনীয় বইটার কী কী অধ্যায়ের নাম কী কী, কোন অধ্যায়ে কি আছে, এইটা জানার জন্য এই টেকনিকটাকে জাস্ট মনে রাখতে হবে। এই টেকনিকটা কি? প্রজানীতি মৌলিক, শেষ 3টা অধ্যায়ের নাম প্রজানীতি মৌলিক। প্রজা মানে কি? প্রজাতন্ত্র রিলেটেড অধ্যায়। নীতি মানে কি? আমাদের হচ্ছে সংবিধানের মূল নীতিগুলা কি কি। মৌলিক মানে আমাদের মৌলিক অধিকারগুলা কি কি হবে, তাইলে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টা শেষ। এরপরে কি দেখো, 3টা বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে পরবর্তী 3টা অধ্যায়ে। কি কি? একটা নির্বাহী বিভাগ, একটা আইন বিভাগ, আর একটা হইল বিচার বিভাগ। এই 3টা বিভাগ নিয়ে পরবর্তী 3টাতে আলোচনা করা হয়েছে। ওকে, এরপরে কি দেখো, নির্বাচন, তারপরে হয়েছে হিসাব, তারপরে হইল কর্ম, এরপরে সংশোধন, এরপরে বিবিধ। তার মানে কি দেখো, আমরা প্রথমে 3টা পড়লাম, প্রজাতন্ত্র, তারপরে নীতি দিয়ে হইল মূল নীতিগুলা, মৌলিক দিয়ে হইল মৌলিক অধিকারগুলা। এরপরে 3টা বিভাগ আছে। 3টা বিভাগ কি কি? একটা নির্বাহী বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। তার মানে উপরে 3টা, এইখানে 3টা, 6টা অধ্যায় শেষ। আমাদের টোটাল কয়টা? 11টা অধ্যায়। তার মানে এইখানে দেখো 7 নম্বর অধ্যায়টার নাম কি? নির্বাচন, অর্থাৎ নির্বাচন কমিশন বা নির্বাচন রিলেটেড বিষয় এখানে আছে। তারপরে কি দেখো, 8 নম্বর চ্যাপ্টারের নাম হইল হিসাব। হিসাবের অর্থ কি? যে মহা হিসাব নিরীক্ষক, হ্যাঁ, হিসাব অর্থ হইল মহা হিসাব নিরীক্ষক কিভাবে হবে, এই জিনিসটা নিয়ে এইখানে আছে। তারপরে কি দেখো, কর্ম। কর্ম বলতে মানুষের কর্ম করার জন্য বা মানুষের কাজকর্ম রিলেটেড, বা ধরো এই যে কর্ম কমিশন যারা আমাদেরকে চাকরি দেয়, সেই তথ্যগুলো এই কর্ম 9ম চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। তার মানে দেখো, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে 4 5 6, এটা হইল নির্বাচন 7, 8 নম্বর হইল মহা হিসাব নিরীক্ষক বা হিসাব রক্ষক হিসাবে, 9 নম্বর হইল কর্ম কমিশন বা কর্ম রিলেটেড, কর্ম সম্পাদন করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে সেইটা এখানে লেখা আছে। তারপরে হইল 10 নম্বরের সংশোধন। হ্যাঁ, মনে করো আমাদের যে সংশোধনীগুলো আনা হয়েছে সংবিধানের, এগুলা 10ম চ্যাপ্টারের মধ্যে আছে। আমাদের যে সংবিধান 17বার সংশোধন করা হয়েছে, এবং এই যে জুলাইয়ের পরে, জুলাই আন্দোলনের পরে নতুন গভর্নমেন্ট আসলো, 18তম সংশোধনীটা করবে। সো এই সংশোধন বিষয়গুলো এই চ্যাপ্টারের মধ্যেই থাকবে। তারপরে কি দেখো, এই জায়গা থেকে 11 নম্বরে হইল বিবিধ। বিবিধ মানে কি? মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস অর্থ হইল যেগুলা বুঝতে পারা যায় না, এক্সটার্নাল জিনিস, অতিরিক্ত জিনিস, সেইগুলো এই 11 নম্বর চ্যাপ্টারে আছে। তাইলে দেখো, আমরা খুবই সংক্ষেপে কিভাবে মনে রাখবো, প্রজানীতি মৌলিক 3টা বিভাগ। 3টা বিভাগের নাম কি? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, আর হচ্ছে বিচার বিভাগ। এই 3টা বিভাগের নাম আমরা মনে রাখলাম, 6টা চ্যাপ্টারের নাম শেষ। তারপরে নির্বাচন, হিসাব করে কর্মক্ষেত্রে সংশোধন হয় বিবিধ নিয়মে। এই কথাটা আমরা যদি মনে রাখি, নির্বাচন মানে নির্বাচন কমিশন নিয়ে কথা বলা আছে, হিসাব মানে হিসাব নিরীক্ষক নিয়ে কথা বলা আছে, কর্ম করে মানে কর্ম শব্দের অর্থ হচ্ছে কর্ম কমিশন বা যে আমাদের কর্ম নিয়ে যে কথাবার্তা, সেগুলো এখানে লেখা আছে। সংশোধন মানে সংবিধান সংশোধন নিয়ে এই চ্যাপ্টারে লেখা আছে। বিবিধ মানে আমরা জানি যেটা মিসেলেনিয়াস টাইপের, এক্সটার্নাল যে জিনিসগুলো সেগুলো। সো এইভাবে আমরা 11টা অধ্যায়ের নাম জাস্ট খুবই সংক্ষেপে মনে রাখতে পারবো, ঠিক আছে। সো এইটা গেল এখানকার আমাদের 11টা বিভাগ বা 11টা এলিমেন্ট, মানে সংবিধানের বিভিন্ন এলিমেন্ট, বা এর বাইরে সংবিধান নিয়ে জীবনে কোনো প্রশ্ন আসে না এবং তোমাদেরও আসবে না। ওকে, সো এগুলা গেল আমাদের এক্সটার্নাল জিনিস বা এক্সটার্নাল ব্যাপার স্যাপার। এখন আর কিছু এক্সটার্নাল জিনিস আছে, সেগুলো হইল, আমরা তো তারিখ দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম, এখন দেখবো যে কে কে, মানুষজন কারা কারা বা ব্যক্তি কারা কারা, এই মেম্বার মানে কারা কারা এইটার সাথে সংশ্লিষ্ট ছিল, বা সংবিধানের সাথে কারা কারা সরাসরি বা সরাসরি না হইলেও হ্যাঁ হুকুমদাতা হিসাবে কারা কারা এইখানে মেম্বার ছিল, বা এই সংবিধানের সাথে কোন কোন ব্যক্তিগুলো ছিল,
সেইগুলাকে আমরা একটু করে দেখব। প্রথমে দেখো শেখ মুজিবের আমরা কি দেখব যে তিনি হচ্ছে এই আদেশটা জারি করেন, হ্যাঁ, এবং তিনি প্রথম স্বাক্ষরও করেন এইটাতে। তারপরে দেখো আব্দুর রশিদ তর্কবাগীশ দ্বারা আমরা কি দেখব যে প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে প্রথম অধিবেশন বসে, সেই প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি তিনি ছিলেন, তার নাম কি আব্দুর রশিদ তর্কবাগীশ। ওকে, নাম রিলেটেড জিনিসগুলোকে আমরা আলাদা করব। তারপরে কি দেখো শাহ আব্দুল হামিদ, তিনি হচ্ছে প্রথম স্পিকার ছিলেন। তারপরে কি দেখো মোহাম্মদ উল্লাহ, তিনি হচ্ছে ডেপুটি স্পিকার ছিলেন, প্রথম ডেপুটি স্পিকার। ওকে, তারপরে কি দেখো ডক্টর কামাল হোসেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন 34 সদস্য বিশিষ্ট যে খসড়া প্রণয়ন কমিটি আছে তার সভাপতি। অর্থাৎ এই যে আমাদের সংবিধানটা যে তৈরি হবে এইটার মেইন সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। এই ডক্টর কামাল হোসেনের যে মানে খসড়া কমিটি ছিল, এই কমিটির টোটাল সদস্য কতজন? 34 জন। সো আমরা এইভাবে এই জিনিসটাকে মনে রাখবো, তাইলেই আমাদের A to Z বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে কি দেখো এই জায়গা থেকে আমরা দুইজন ব্যক্তিকে চিনব, একটা হলো বিরোধী দলীয় সদস্য আর একজন হইল একমাত্র মহিলা সদস্য। এই যে 34 জন সদস্য যে ছিল, এই 34 জনের মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। কে? বেগম রাজিয়া বানু। আর এই জায়গাতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, তাইলে এইগুলা হইল নাম রিলেটেড বিষয়। তাইলে দেখো আমরা যখন আমাদের মেমোরিকে বুঝাবো যে আমরা জিনিসগুলোকে গোছালোভাবে পড়তেছি, ছন্ন ছাড়াভাবে পড়তেছি না, তখন এই জিনিসগুলো আমাদের মেমোরিতে খুব ভালোভাবে গেঁথে যাবে বা খুব ভালোভাবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তার মানে প্রথমে সাল দেখলাম, তারপরে বিভিন্ন বৈশিষ্ট্য দেখলাম সংবিধানের, হ্যাঁ, বা সংবিধানটা কত ভাগে বিভক্ত, কি কি চ্যাপ্টারের কি নাম, এই জিনিসগুলো এক সাইডে দেখলাম। আর এক সাইডে দেখলাম এই সংবিধান রিলেটেড কারা কারা কোন কোন ব্যক্তিরা কানেক্টেড, তাদের নাম সরাসরি, কে কোন পদে ছিল, কাকে কি নামে ডাকা হয়, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম। তো এগুলা হইল সংবিধান পড়ার আগে যত এক্সটার্নাল জিনিস আছে, মানে যত উল্টাপাল্টা জায়গা থেকে তোমাদের প্রশ্ন করে আটকাইতে চায়, সেই জায়গাগুলোকে একদম লাইনে নিয়ে আসা তিনটা মাত্র, মানে এটাকে কি বলা যায়, ডায়াগ্রামের মাধ্যমে। ওকে, তাইলে আমাদের এক্সটার্নাল যত প্রশ্ন সব কভার হয়ে গেল। এখন আসো আমরা অনুচ্ছেদগুলোকে সুন্দর করে পড়ার ট্রাই করব, বা অনুচ্ছেদগুলোকে A to Z সুন্দর করে দেখার ট্রাই করব। অর্থাৎ 153টা যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদগুলোকে আমরা এখন দেখব, বা এই অনুচ্ছেদগুলা যেগুলা থেকে বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে 153টা সেগুলাকে। এবং মজার বিষয় হলো এই জিনিসগুলোকে তোমার আর মুখস্থ করতে হবে না। কেন মুখস্থ করতে হবে না? কারণ ওই প্রশ্নটা দেখা মাত্রই তুমি বুঝতে পারবা এটা কত নম্বরে আছে, এটা কত নাম্বার অনুচ্ছেদে আছে, বা কত নাম্বার আর্টিকেলে আছে। ওকে, এই জিনিসটা তুমি ওই প্রশ্ন দেখেই বুঝতে পারবা, তোমার মুখস্থ করতে হবে না। কিভাবে? দেখো, ম্যাজিক দেখো। প্রথমটা কি বলা আছে 1 নম্বর অনুচ্ছেদে? প্রজাতন্ত্র সম্পর্কে। প্রজাতন্ত্র মানে ওই যে আমাদের গণতন্ত্র। ওকে, এটাতে কি বলা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওকে, এখন দেখো এখানে কি লেখা আছে? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের পয়রফালা সমান আমরা কি জানি? প্রথম। তার মানে আমরা যখন প্রজাতন্ত্রের পয়রফালা লেখাটা দেখব তখন আমরা মনে করব যে এটা 1 নম্বর অনুচ্ছেদে আছে। ঠিক আছে, টেকনিক বুঝে গেছো? প্রজাতন্ত্র বা গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা দেখি তাইলে আমরা মনে করব যে এটা 1 নম্বরে আছে, বা এটা হইলো 1 নম্বর অনুচ্ছেদ। ওকে, এরপরে আসো 2 নম্বরে কি বলা আসে? প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, এটা সম্পর্কে বলা আছে। এখন মনে রাখবা, আমি তো তোমাদের ওই ভৌগোলিক দিকে পড়ানোর সময় পড়াইছি যে আমাদের দেশের, মানে আমাদের যে ভৌগোলিক রাষ্ট্রটা আছে, মানে আমাদের যে দেশ আছে, আমাদের দেশের সাথে 2টা দেশ শুধুমাত্র কানেক্টেড আছে। একটা কি? একটা হইলো ভারত, আর একটা হইলো কি মায়ানমার। তাইলে দেখো আমরা যখন প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা পড়তেছি তখন কয়টা দেশের নাম আসতেছে? 2টা। যেহেতু 2টা দেশ, একটা ভারত আর একটা মায়ানমার, 2 যেহেতু নাম আসতেছে এই জন্য এটা 2 নম্বর অনুচ্ছেদে থাকবে। বোঝা গেছে? একদম ক্লিয়ার। এরপরে কি দেখো 2 কতে আছে? রাষ্ট্রধর্ম। এখন দেখো আমাদের দেশে 2টা মাত্র ধর্মই প্রধান ধর্ম হিসাবে থাকে, একটা হইলো মুসলমানদের ধর্মে ইসলাম ধর্ম, আর একটা হিন্দুদের ধর্মে হিন্দু ধর্ম। তাইলে দেখো এই 2টা ধর্ম ছাড়াও কিন্তু আরও কিছু সাব ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, আরও বিভিন্ন টাইপের ধর্ম আছে। সো আমরা এই 2 ককে কেমনে মনে রাখবো? 2 ককে কি বলা হয় জানো? যে 2 ধরো এটা সাব টপিক হিসাবে আছে, এগুলাকে আইনের ভাষায় মোটামুটি অন্য নামে ডাকা হয়, যেমন ক্লোজ বলা হয়, সাব ক্লোজ বলা হয়। তো মোটামুটি তুমি মনে করো যে 2 ক এটা একটা সাব টপিক হিসাবে আছে। তো তুমি কেমনে সাব টপিকটা মনে রাখবা? মনে রাখবা হইলো যে বাংলাদেশে কি কি থাকে? মুসলিমরা মেইন ধর্ম, মানে তুমি যদি সংখ্যাগরিষ্ঠতা হিসাবে দেখো মুসলিমরা আছে 90%, বাকি 10% আছে অন্যান্যরা। তার মানে অন্যান্যরা সাব টপিক হিসাবে আছে। সেই জন্য তুমি মনে রাখবা যে 2 সাব টপিক কি?
এই যে আমাদের দেশের যে ধর্ম, দুইটা মেইন ধর্মের পাশাপাশিও যে অন্য ধর্মগুলো নিয়ে কথা বলা হয়েছে, এই জন্য আমরা মনে রাখবো যে এটা 2-এর সাব টপিক, আর 2-এর সাব টপিককে আমরা 2-এর ক আকারে লিখি। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা আমরা সুন্দর মতো মনে রাখবো। ওকে, এরপরে আসো 3 নম্বর। 3 নম্বরে বলা আছে কি রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা সম্পর্কে। 3 নম্বরের রাষ্ট্রভাষা কেমনে মনে রাখবা? তুমি যদি শহীদ মিনারকে দেখো, দেখবা 3টা এরকম শহীদ মিনারের মতো বেদি আছে, তাই না? কয়টা? 3টা বেদি আছে, যার কারণে আমরা বলতে পারি এগুলাকে বলা হয় বেদি, 1টা 2টা 3টা, যার কারণে আমরা বলতে পারি এটা কত নম্বরে আছে? 3 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। দেখো শহীদ মিনার, আমরা যখন রাষ্ট্রভাষা বাংলার কথা বলতেছি, এখন রাষ্ট্রভাষা বাংলা করার জন্য তো যারা শহীদ হয়েছে তাদের জন্য তো আমরা শহীদ মিনার বানাইছি। এখন শহীদ মিনারে কয়টা বেদি থাকে? 3টা বেদি থাকে। এখন এই 3টা বেদি থাকার কারণে এইটাকে রাষ্ট্রভাষার মধ্যে ফেলানো যায়। আমরা বললে মনে রাখবো যে রাষ্ট্রভাষা কয়টা, রাষ্ট্রভাষা মানে হইলেই ওটা 3 হবে। কেন? কারণ আমাদের শহীদ মিনারে 3টা বেদি থাকে, যার কারণে এটা 3 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। ওকে, 3টা শেষ। তারপরে কি দেখো 4 নম্বরে কি আছে, এটা তুমি এমনি বুঝতে পারবা কি কি আছে। জাতীয় সঙ্গীত, পতাকা, জাতীয় প্রতীক, এগুলা কোথায় আছে? 4 নম্বরে আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন জাতীয় সঙ্গীতের মানে আমরা যখন যে কোনো জাতীয় প্রোগ্রাম বা যে কোনো ধরো ন্যাশনাল প্রোগ্রামে যখন আমরা জাতীয় সঙ্গীত বাজাই, জাতীয় সঙ্গীতের কত লাইন বাজাই? প্রথম কয় লাইন? 4 লাইন। তার মানে যেহেতু জাতীয় সঙ্গীতের প্রথম 4 লাইন বাজাই, যার কারণে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, এরকম যদি প্রশ্ন আসে যে এগুলো কত নম্বরে আছে, তখন তুমি চোখ বন্ধ করে বলে দিবা এটা 4 নম্বরে আছে। কোন সেন্সে? এই সেন্সে যে এইখানে টোটাল 4 লাইন বাজানো হয়। গান কত লাইন? 4 লাইন বাজানো হয়। জাতীয় সঙ্গীতের যে আমাদের সঙ্গীত আছে বা গানটা আছে, এটাকে আমরা কত লাইনে বাজাই? 4 লাইনে বাজাই। ঠিক আছে, বোঝা ক্লিয়ার? তাইলে এই 4 নম্বর 1 2 3 4 কোথায় কি সব কিছু আমাদের মাথায় ঢুকে যাচ্ছে। তার মানে কি দেখো, পরীক্ষাতে তোমার এইটা আসতেছে যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক কোথায় আছে। তুমি কিন্তু মনে রাখো নাই কিচ্ছু, তুমি জাস্ট খালি জানো যে জাতীয় সঙ্গীতের 4 লাইন যে কোনো একটা সঙ্গীত মানে ন্যাশনাল প্রোগ্রামে, জাতীয় প্রোগ্রামগুলোতে বাজানো হয়। তার মানে এটা কততে আছে? 4-এ আছে। তো তোমাদের কিন্তু পরীক্ষাতে এই জিনিসটা দেওয়াই থাকবে, তোমারে জাস্ট বের করতে হবে এটা কত নম্বরে আছে। সো আমরা ওই টেকনিকটাই শিখতেছি। ওকে, তাইলে 4টা চলে গেল। এখন আসো 5 নম্বর। 5 নম্বরে কি আছে? রাজধানী। রাজধানীর নাম কি? বাংলাদেশের ঢাকা, এইটা বলা আছে। এখন তোমরা চিন্তা করো, তোমাদেরকে তো আমি পড়াইছি ঢাকা বাংলাদেশের রাজধানী কতবার হয়। ঢাকা টোটাল কতবার হয়? 5 বার হয়। যার কারণে আমরা মনে রাখবো রাজধানী কথা আসলেই সেটা কততে হবে? 5-এ যাবে। সেটা কত নম্বর অনুচ্ছেদে যাবে? 5 নম্বর অনুচ্ছেদে। ওকে, এরপরে আসো নাগরিকত্ব নিয়ে। নাগরিকত্ব বাংলাদেশি, এটা কত নম্বরে আছে কেমনি বুঝবা? কোনো কিছু করার দরকার নাই, জাস্ট নাগরিকত্ব এই শব্দটাকে আলাদা আলাদা করে দিবা। এইখানে মাথায় রাখবা তোমরা সবসময় ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেগুলাকে আলাদা আলাদা করবা, স্বরবর্ণগুলাকে নিবা না। হ্যাঁ, তোমাদেরকে তো ব্যাকরণে আমি ভাঙা শেখাইছি, ওইটা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা না। এখানে জাস্ট কী করবা, এই যে দন্তন্যকে একটা, গকে একটা, রকে একটা, ককে একটা, তকে একটা, বকে একটা। তাইলে দেখো 1 2 3 4 5 6। তার মানে এটাতে কয়টা বর্ণ আছে? নাগরিকত্ব বানানে 6টা বর্ণ আছে। যেহেতু 6টা বর্ণ আছে, তার মানে আমরা মনে রাখবো যে নাগরিকত্ব বা বাংলাদেশের মানে নাগরিকদের বাংলাদেশি বলে ডাকা হয়, এটা কত নম্বরে বলা আছে? যদি তোমাদের আসে তাইলে বলবা কি 6 নম্বরে বলা আছে। কি বলবা? 6 নম্বরে বলা আছে। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে নাগরিকত্ব বিষয়ে বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। ওকে, এটা হইলো 6। কোনো কিছু কিন্তু মুখস্থ করা লাগবে না। এরপরে কি দেখো, 7-এর 1-এ কি বলা আছে? 7-এর 1-এ বলা আছে ক্ষমতার মালিক হইল কি? জনগণ। ক্ষমতার মালিক কি? জনগণ। এখানে দেখো এই যে ক্ষমতা, ক্ষমতয়াকার তা, হ্যাঁ, আর র ক্ষমতার, ময়াকার লয় সে লিখ ক। তুমি যদি এইগুলাকে এই যে ক্ষমতার মালিক কি ওয়ার্ডটাকে যদি ভাঙো, ক্ষমতার মালিক জনগণ, তুমি যদি এই ক্ষমতার মালিক এই কথাটাকে ভাঙো, তাইলে দেখতে পাবা এইখানে টোটাল 7টা বর্ণ আছে। যার কারণে এটা মনে রাখবা 7, আর এটার সাথে একটু কষ্ট করে মনে রাখতে হবে যে এটা 7-এর 1-এ বলা আছে। ওকে, কেমনে মনে রাখবা? কারণ সব সময় মাথা রাখবা আমাদের যে বেসিক স্ট্রাকচার বলা হয়েছে কোন জিনিসটাকে, যে জিনিসটাকে তুমি যদি উল্টাপাল্টা করো তাইলে সংবিধানের ভিত্তিই নষ্ট হয়ে যাবে। মনে করো ব্যাপারটা কেমন, একটা বিল্ডিং তুমি তৈরি করতেছো, এখন এই বিল্ডিংয়ের নিচের অংশটাকে তুমি কেটে দিছো, বিল্ডিংকে আটকে থাকবে? কখনোই আটকে থাকবে না। বা ধরো নিচের অংশটাতে রড, সিমেন্ট এগুলোর পরিমাণ খুবই কম, উপরের দিকে তুমি অনেক বেশি উপরতলা তুলে ফেলছো, 10তলা বিল্ডিংয়ের নিচে কিচ্ছু নাই, ওটা বেশি দিন টিকবে না। তো এইটাকে বলা হয় সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক বিধান, এইগুলা সংশোধন অযোগ্য।
মনে রাখবা এই জিনিসটা আলাদাভাবে, এটাকে অন্য টেকনিকে মনে রাখার কোনো প্রয়োজন নেই। যে আর্টিকেল 7B-তে বলা আছে, এটাকে বলা হয় আর্টিকেল 7B, বা হইলো এই এমন করেও আসতে পারে যে 7-এর খ, ওকে, অথবা এমন আসতে পারে 7-এর 2, যেমনি আসুক না কেন মনে রাখবা যে আর্টিকেল 7B হইলো বেসিক স্ট্রাকচার, মানে সংবিধানের মূল ভিত্তি। তুমি যদি এগুলাকে একটু নাড়াচাড়া করো তাইলে সংবিধান কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সংবিধানের ভ্যালিডিটি হারায় ফেলবে। সো এই জন্য অপরিবর্তনযোগ্য এই জিনিসটাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারের উপরেই সংবিধানকে তুমি সংশোধন করতে পারবা, অন্য কিছু করতে পারবা, বাট স্ট্রাকচারকে ঠিক রেখে। সো এই জিনিসটা বলা আছে 7-এর খতে বা 7-এর 2-এ বা 7-এর বিতে বা 7B-তে, ওকে। সো এইভাবে এই জিনিসটাকে মনে রাখবা। তাহলে 7-এর 1, 7-এর 2 এইরকম করে মনে রাখবা, ওকে। তাইলে আমাদের 7টা হয়ে গেল উইদাউট মুখস্থ, আমরা জাস্ট টেকনিক্যালি মনে রাখতেছি, ওকে। এরপরে কি দেখো 8 নম্বরে কি বলা আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 8 নম্বরে কি বলা আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা, 4টা। কি কি? 1 নম্বর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 1, 2, 3, 4 এই 4টা। এখন একটা জিনিস খেয়াল করো, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে 8 নম্বরে আছে, এটা তুমি কেমনে টের পাবা? এই 4টাকে দেখতে কার মতো লাগে? তুমি বাংলায় 4 লেখো, এটাকে ইংরেজির 8-এর মতো লাগে না? EI এরকম করে, মানে ইংরেজির 8 লাগে না? EIGHT 8 তো লাগে। তার মানে আমরা মনে রাখবো যেহেতু 4কে দেখতে 8-এর মতো লাগে, যার কারণে সংবিধানের মূলনীতি 4টা বলা আছে কততে? 8 নম্বরে। কততে? 8 নম্বরে, ঠিক আছে। এইভাবে আমরা 8 নম্বরটাকে মনে রাখবো। এরপরে আসো জাতীয়তাবাদ। হ্যাঁ, জাতীয়তাবাদের ইংরেজি হইল ন্যাশনালিজম, ওকে। এখন ন্যাশনালিজমের ন্যা দ্বারা নয়কে বোঝায়, এভাবে মনে রাখবো যে ন্যাশনালিজম, আমরা যখন এইরকম করে ন্যাশনালিজম লিখব, ন্যাশনালিজম, হ্যাঁ, ন্যাশনালিজম যখন আমরা লিখবো, এটাকে যদি আমি বাংলায় লিখি, এই যে ন্যা কথাটা আসে না, এই ন্যা দ্বারা আমরা বুঝবো যে এটা নয়কে বোঝাচ্ছে। তার মানে ন্যাশনালিজম কথাটা কততে আছে? ন্যাশনালিজম আছে হচ্ছে 9 নম্বর অনুচ্ছেদে। বোঝা গেছে? এইভাবে এই জিনিসগুলোকে মনে রাখতে হয়, কোনো মুখস্থ না, একবার জাস্ট আপনি মনে রাখবা, লাইফ টাইম মনে থাকবে, মুখস্থ করতে হবে না। মুখস্থ করলে, আজকে মুখস্থ করলে, এই যে আজকে কত তারিখ, 2026 সালের 15 তারিখ, তোমার পরীক্ষা গুচ্ছের কবে? নেক্সট, মানে তোমাদের আর 45 দিন। তুমি আজকে মুখস্থ করলে 45 দিন পরে তোমার মাথায় থাকবে না। বাট তুমি যদি এইভাবে পড়ো, তোমার 45 দিন কেন, 45 মানে বছর হওয়া পর্যন্ত তোমার মাথায় থাকবে, ওকে। সো এইভাবে আমাদের কয়টা চলে গেল? আমাদের 9 নম্বর চলে গেল। এখন আসো 11 নম্বরে কি বলা আছে, গণতন্ত্র ও মানবাধিকার। এখন এই গণতন্ত্র ও মানবাধিকারের ওটাকে বাদ দিয়ে দিবা, গণতন্ত্র এবং মানবাধিকারের এখানের বর্ণগুলাকে গুনবা। বর্ণগুলাকে গুনলে দেখবা এটা হচ্ছে 11। যেমন দেখো এই যে গণতন্ত্র, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, এখানে 5টা প্লাস দিয়ে দাও। মানবাধিকার 1, 2, 3, 4, 5, 6, এইখানে 6টা, তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 11। যেহেতু এখানে কি ওয়ার্ডগুলো গুনলে 11 হয়ে যাচ্ছে, তার মানে এটা কোথায় আছে? এটা 11 নম্বর অনুচ্ছেদে আছে। বোঝা গেছে? এটা কোথায় আছে? এটা 11 নম্বর অনুচ্ছেদে আছে, ওকে। এখন দেখো ধর্মনিরপেক্ষতা এবং কি বলা আছে, 12 নম্বরে কি বলা আছে, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। একটা কথা বলে না যে ধর্ম নিয়ে কখনো কি করবা না, বাড়াবাড়ি করবা না। তার মানে তুমি যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাও, বাড়াবাড়ি দিয়ে কত কথা আসে, 12 কথা আসে, তাই না? এই জন্য আমরা বাড়াবাড়ি কথাটা দিয়ে, যেহেতু 12-র সাথে কানেক্টেড, আমরা মনে রাখবো ধর্মনিরপেক্ষতা নিয়ে 12 নম্বরে বলা আছে। কোথায় আছে? ধর্মনিরপেক্ষতা নিয়ে 12 নম্বরে বলা আছে। বোঝা গেছে? এটা হচ্ছে বোঝা যাওয়ার কথা। আর যদি তুমি না বোঝো, তুমি একটা গাধা। তুমি যদি না বোঝো, তুমি একটা গাধা, তোমার পড়া উচিত ক্লাস 5-এ। এখন দেখো 15 নম্বরে কি বলা আছে। 15 নম্বরে বলা আছে হচ্ছে মৌলিক প্রয়োজন আমাদের, মানে মৌলিক যে প্রয়োজনগুলা, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, সেগুলো অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য বা চিকিৎসা, হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলা আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার যেহেতু কয়টা? 5টা। এই জন্য আমরা মনে রাখবো যে 5-এ তো আমরা অন্য কিছু পড়ে আসছি, বা 5-এ তো অন্য জিনিস আছে। তার মানে আমরা মনে রাখবো 5-এর সাথে কি, 5-এর সাথে যদি আমরা একটা 1 যোগ করে দিই তাহলে কত হয়? 15। তার মানে আমাদের মৌলিক যে প্রয়োজনগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান বা আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টা যেহেতু আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে এখানে, এই জন্য আমরা এই মৌলিক প্রয়োজনটা কতর মধ্যে রাখবো? 15 নম্বর অনুচ্ছেদের মধ্যে রাখবো। বোঝা গেছে? এইভাবে আমরা 15 নম্বর অনুচ্ছেদের মধ্যে রেখে দিব। এরপরে আসো 16 নম্বরে আছে কি দেখো, গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়ন বলতে কৃষিকাজের উন্নয়ন, আর একটা হইল পল্লী বিদ্যুতের উন্নয়ন। একটা জিনিস মাথায় রাখবা,
গ্রামের যারা মেয়ে আছে ওদের দেখবা 16 বছর বয়সে সবচাইতে বেশি বিয়ে হয়। কত বছর? 16 বছর। কারণ 14-15তে ওরা ছোট থাকে, 17-18তে একটু বেশি বয়স মনে হয়, যার কারণে ওদেরকে 16 বছর বয়সে বিয়ে দেওয়া হয়। এজন্য মাথায় রাখবা যে গ্রামীণ উন্নয়ন মানে গ্রাম রিলেটেড যে অনুচ্ছেদটা আছে সেটা কত নম্বরে? সেটা হলো 16 নম্বরে। সেটা কততে? 16 নম্বরে। এইভাবে 16 নম্বরটাকে মাথায় রাখবা। এরপরে কি দেখো 17তে কি বলা আছে? শিক্ষা যেহেতু একটা অবৈতনিক, মানে এখানে বলা আছে শিক্ষা হইতে হবে অবৈতনিক, মানে এটাতে কোনো বেতন দিয়ে তোমরা পড়বা না, যেভাবে তোমরা পড়ো আর কি, বেতন ছাড়া পড়তে হবে। এটা হবে শিক্ষা, এবং শিক্ষা হবে বাধ্যতামূলক, মানে তোমাকে অবভিয়াসলি পড়াশোনা করতেই হবে। এইটা আমাদের 17 নম্বরে বলা আছে। এখন একটা জিনিস মনে রাখো, এটাকে কেমনে মনে রাখবা? এটাকে মনে রাখার উপায় এইভাবে যে শিক্ষা যেহেতু অবৈতনিক, মানে এটার কোনো বেতন দিই না, তাই শিক্ষা বাধ্যতামূলক, এবং এগুলোকে একসাথে কাজ করা বলে, মানে এগুলো একসাথে কাজ করে। যদি শিক্ষা অবৈতনিক হয় তাহলে তোমাকে বাধ্যতামূলক শিখতেই হবে, তুমি টাকা দিবা না কিন্তু তোমাকে শিখতে হবে। এই দুইটা জিনিস একসাথে কাজ করে। এখন একসাথে কাজ করার ইংরেজি, মানে আমরা যদি একসাথে এই কথাটাকে যদি আলাদা আলাদা করে লিখি, 1 আর 7 এই দুইটা কথা আসে না। এখন এই দুইটা কথাকে একসাথে করে দিলে কি হয়? 17। তার মানে এটা কত নম্বরে আছে? এটা 17 নম্বরে আছে। কত নম্বরে আছে? 17। এটা কততে আছে? 17তে আছে। বোঝা গেছে? তাইলে 17 নম্বর অনুচ্ছেদে কি আছে? যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এবং তোমাকে কি করতে হবে? যে তুমি পড়াশোনা করবা অবৈতনিক এবং এটা বাধ্যতামূলক। দুইটা জিনিস, বাধ্যতামূলক এবং অবৈতনিক, দুইটা একসাথে কাজ করে। তাহলে 1 আর 7 কথাটা আমরা একসাথে বলতেছি দেখে এইখানে এটা 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে? এরপরে কি দেখো 18 নম্বর। 18 কতে কি বলা আছে এটা আমরা কিভাবে শিখব? দেখো পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে, এটা বারবার পরীক্ষাতে আসে। এটা কিভাবে মনে রাখা যায়? কি বলা আছে? পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ। এখন দেখো একটা কথা, পরিবেশ ও জীব বৈচিত্র্য মানে কি বোঝায়? এগুলো কমপ্লেক্স বিষয়। পরিবেশ বিষয়ে আমরা কখন সচেতন হই? জীব বৈচিত্র্য, জীবের ক্ষতি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কখন সচেতন হই? যখন আমরা একজন সচেতন নাগরিক হই। এখন সচেতন নাগরিক তুমি কখন হইতে পারবা? যখন তোমার ভোটার হবে, তুমি যখন ভোট দিতে পারবা। এখন একটা জিনিস খেয়াল করো, মানুষ কত বছর বয়সে ভোট দিতে পারে? মানুষ ভোট দিতে পারে 18 বছর বয়সে। এই জন্য আমরা মনে রাখবো যে 18তে বলা আছে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে। ওকে, তো যখন আমরা 18তে আসবো তখন আমরা বুঝতে পারবো যে এটা 18 কতে অটোমেটিক্যালি আসে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। সো এইভাবে আমরা মনে রাখবো যে পরিবেশ এবং জীব বৈচিত্র্যের সংরক্ষণ 18 কতে বলা আছে। কোথায়? 18 কতে বলা আছে। বোঝা গেছে? এরপরে আসো, এরপরে আছে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। ইকুয়াল অপরচুনিটিকে বলা হয় হচ্ছে সমতা। কি বলা হয়? সমতা। ওকে, ইকুয়াল অপরচুনিটি তার মানে 19-এর 1-এ বলা আছে সমতা। এখন দেখো কি বলা আছে, তারপরে বলা আছে মহিলাদের অংশগ্রহণ। মহিলাদের অংশগ্রহণ বা নারীদের অংশগ্রহণ। মহিলাদেরকে কি বলা হয়? নারী বলা হয়। মহিলাদেরকে কি বলা হয়? নারী বলা হয়। কি বলা হয়? নারী বলা হয়। ওকে, এখন দুইটা কি ওয়ার্ড দেখো, আমরা কিভাবে এটা 19-এ আছে এটা বের করব। সমতা, এটা লেখার সময় দন্তস্বটাকে তুমি যখন এইভাবে লিখতেছিলা, এই যে এইভাবে যখন লিখতেছিলা, তখন এইভাবে একটা টান দাও নাই? ধরো এই টানটা তুমি রেখে দাও, এটা টান দিছো, এটাকে 1 বানায়া দাও। এখন এই যে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদেরকে কি বলা হয়? নারী। এখন এই যে নারী যখন তুমি লিখতেছো, এইরকম করে যখন লিখতেছো, এইটা সমান সমান 9 লেখা যায় না? দেখতে তো একই মতো, দেখতে একই মতো না? তাইলে তুমি এইটাকে 9 একটা বসায় দাও। ওই সমতার এই যে দন্তস্ব থেকে 1 দিলা, আর এই নারীর দন্তন্য থেকে 9 দিলা, তাইলে কত হইলো? 19। তার মানে বুঝে গেলা এই জিনিস 19 নম্বরে আছে। ওকে, যেহেতু এই সমতা আগে আছে এই জন্য এটা 19-এর 1-এ। যেহেতু নারীদের অংশগ্রহণের কথা বলা আছে যেহেতু পরে, এই জন্য এটা পরে। ওকে, তো এইটা মনে রাখবে, এটা কিন্তু 19-এর 3-এ আর এটা 19-এর 1-এ। তুমি যদি 19 পর্যন্ত যাইতে পারো তাইলে পরীক্ষার হলে বুঝতে পারবা যে তুমি এটা কারেক্ট করতে পারতেছো, কারণ এমনিই থাকবে যে 19-এর 1, 18-এর 1, 16-র 1। হ্যাঁ, সেই জন্য এটা নিয়ে কনফিউজডের কিছু নাই। 19 জাস্ট বুঝতে পারলেই তুমি এটা কারেক্ট করতে পারবা। ঠিক আছে? তাইলে এটা গেল 19 নম্বর, যে ইকুয়াল অপরচুনিটি, এই জিনিসটা এভাবে কাজ করে। ওকে, এটা গেল। এখন দেখো 20 নম্বরে কি বলা আছে? যোগ্যতা অনুসারে কর্ম এবং কর্মানুসারে পারিশ্রমিক। মানে যোগ্যতা অনুসারে তুমি কর্ম পাবা এবং যে কর্মটা হবে সেই অনুসারে তুমি পারিশ্রমিক বা বেতন পাবা। সেই লাভের অধিকারটা সবার আছে। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তোমার 18 বছর হয়ে যায় তখন তুমি প্রাপ্তবয়স্ক। এখন 19 বছর 20 বছর যখন হবে তখন তোমাকে বলবে যে তুই একটা চাকরি কর বাপ।
হ্যাঁ, তোমার বাসা থেকে বলবে। এখন যখন এই কথা তোমাকে বলতেছে, তার মানে কি, মনে রাখবা 20 বছর বয়স থেকে বাইরের দেশের যারা মানুষ আছে তারা ডিরেক্ট কাজকর্মে ঢোকে, আর আমরা পড়াশোনা করি। তো এই জন্য মনে রাখবা 20 বছর বয়স যেহেতু কর্ম করার জন্য উত্তম সময়, কর্মে প্রবেশ করার জন্য, এই জন্য মনে রাখবা যে 20 নম্বরে আমাদের কর্ম এবং পারিশ্রমিক এই রিলেটেড কথাবার্তা আছে। বোঝা গেছে? এটা গেল হচ্ছে যোগ্যতা অনুসারে কর্ম এবং কর্ম অনুসারে পারিশ্রমিক পাওয়ার ব্যাপার। ওকে, এখন আসো হইল 21 নম্বরে কি বলা আছে, নাগরিক, বানানে এটা রস্বইকার হবে। ওকে, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। 21 নম্বরে বলা আছে, 21 নম্বরে বলা আছে কি, 21 নম্বরে বলা আছে হচ্ছে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। কি বলা আছে, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। এখন দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখবো যে 21-এ এটা আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা হইল, আমরা যদি যুক্তফ্রন্ট নির্বাচনে চলে যাই, যদি তুমি চিন্তা করো যে আমাদের অফিসিয়াল নির্বাচন পাকিস্তানের আন্ডারে বা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অফিসিয়াল নির্বাচন হয়েছে কত সালে, 1954 সালে। এবং এই 1954 সালের আসলে দাবিগুলো কিসের প্রেক্ষিতে ছিল কিন্তু দেখো পুরো নাগরিক সমাজ মানে কি, আমাদের মানে যারা চাকরি করে, যারা চাকরি করে না, পূর্ববঙ্গের বা পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের যারাই ছিল সবাই, এবং সরকারি কর্মচারীদের মানে যারা চাকরি করে তাদের কি বিভিন্ন দাবি আদায়ের একটা মাধ্যম, বা দাবি আদায়ের জন্য এইখানে আমরা বিভিন্ন দফা দেই। কয়টা দফা দিছিলাম? 21টা দফা দিছিলাম। যুক্তফ্রন্টের নির্বাচনে আমাদের দফা কতগুলো ছিল? 21টা দফা ছিল না? যার কারণে আমরা এটা মনে রাখবো, এটা কততে আছে, 21 নম্বর আর্টিকেল বা 21 নম্বর অনুচ্ছেদে আছে। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা 21 নম্বর অনুচ্ছেদে আছে। সো এইভাবে আমরা এই জিনিসগুলোকে খুব সহজেই, এই যে আমি যে 21টা পড়াইলাম, 21টার মধ্যে মনে হয় 17-18টা মানে আছে, 2-1টা বাদ গেছে যেগুলো ইম্পর্টেন্ট না। এইগুলা কি কোনো প্রবলেম আছে বা এগুলা কি কোনো সমস্যা আছে? এগুলাতে কোনো সমস্যা থাকবে না, এগুলাতে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাইলে এইভাবে আমাদের 21 নম্বর চলে গেল। এরপরে হইল 22 নম্বর। 22 নম্বরে কি বলা আছে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ। এইটা কিভাবে মনে রাখবা, নির্বাহী বিভাগ থেকে কি বিচার বিভাগকে পৃথকীকরণ। আমরা ওই যে পড়ছি না, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলা পড়ছি না। তো যেহেতু একটা জিনিস এখানে নাই, কি ধরো আইন বিভাগ এইখানে নাই, এখানে আছে কি নির্বাহী বিভাগ আর হইল বিচার বিভাগ আছে, তার মানে এগুলা 2 নাম্বার বিষয় না। প্রথম ধরো আইনের বিষয় ওইটা নাই, এখন বাকি যেগুলো আছে সেগুলো 2 নাম্বার বিষয়। এই জন্য মনে রাখবা এটাতে 2, এটাতে 2, যেগুলো এলে 2 নাম্বার বিষয়, এই জন্য এই 2টাকে 2 একসাথে করে দিলে 22 হয়ে যায়। তার মানে এটাকে মনে রাখবা, এইখানে এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা 22 নম্বরে আছে। বোঝা গেছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কেন 22 নম্বরে দিলাম, কারণ আমরা জানি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তাই না? তো যেহেতু এখানে আইন বিভাগ নাই, বাকি 2টার কথা আছে, তার মানে এগুলো 2 নাম্বার বিষয়। যেহেতু 2 নাম্বার বিষয়, আমরা মনে রাখবো এগুলাতে 22 নম্বর, 2টাই, এটাও 2, এটার পজিশনও 2, এটার পজিশনও 2। হ্যাঁ, মানে এগুলা দ্বিতীয় বিষয়, এই জন্য এটা 22 নম্বরে আছে। ওকে, এটা গেল 22 নম্বর। এখন আসো 23 নম্বরে। 23 নম্বরে কি বলা আছে, জাতীয় সংস্কৃতি। হ্যাঁ, 23 নম্বরে কি বলা আছে, জাতীয় সংস্কৃতি। এখন দেখো জাতীয় সংস্কৃতি বানানটার কৃতি বানানটা দেখো, সংস্কৃতি বানানটা খেয়াল করো, স্বর শয় কয় রিফালা, তারপরে হচ্ছে তয় রস্বইকার। এই সংস্কৃতি বানানের এই কৃতি অংশটাকে শুধু নাও, কৃতি অংশটাকে নাও। কৃতি অংশটাকে নেওয়ার ফলে তুমি যখন এইখানে রিকারটা লিখতেছো, এই রিকারটাকে 2 বানানো যায় না, এইভাবে 2 বানানো যায় না, 2 বানাইলাম। ত রস্বইকার, তটাকে এইভাবে বসায় দাও, তকে বসায় দিলে কত আসে দেখো তো দেখি, 23। তার মানে এই সংস্কৃতি রিলেটেড জিনিস কততে আছে, 23-এ আছে। বোঝা গেছে? সংস্কৃতি রিলেটেড জিনিস কততে আছে, 23-এ আছে। ওকে, এটা গেল সংস্কৃতি বানানটা দেখেই আমরা বুঝতে পারবো। এখন দেখো যেহেতু সংস্কৃতির কথা আসছে, তো আমরা দেখবা যে কালচারাল যে বিষয়গুলো আছে এগুলো খুবই ইন্টারেস্টিং কাদের হয়, উপজাতিদের হয়। তো এই জন্য দেখবা 23-এর কতে এই সংস্কৃতিটাকে একটু সাব টপিক হিসাবে বানায় কার কাছে চলে গেছে, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী, মানে আমাদের যারা
উপজাতি আছে, ক্ষুদ্র জাতি সত্তার আছে, বা যারা নৃগোষ্ঠী আছে তাদেরকে আমরা এটার একটা সাব টপিক বানায় দিলাম। ওকে, তাইলে আগে আমরা বুঝে গেছি 23-এ কি আছে, সংস্কৃতি রিলেটেড। এখন সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশের বা সংস্কৃতিটাকে ধারণই করে এই লোকগুলা। তার মানে আমরা মনে রাখবো যে উপজাতি, ক্ষুদ্র জাতি সত্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলা 23-এর কতে বলা আছে। তাইলে 23 এবং 23-এর ক আমরা কি করলাম, আমরা টেকনিক্যালি শিখে গেলাম। ঠিক আছে, এখন দেখো যেগুলো আমি বাদ দিচ্ছি, এই যে মাঝখানে 24 বাদ দিচ্ছি, মানে 24 প্রয়োজন নাই। এবং আমি তোমাদের যা পড়াচ্ছি এগুলা প্রিভিয়াস ইয়ারে লাস্ট মনে করো সংবিধান জন্ম হওয়ার পর থেকে এগুলার বাইরে আর কোনো প্রশ্ন আসেনি। সো নো টেনশন। ওকে, এখন দেখো 25 নম্বরে কিভাবে বলা আছে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা। বলা আছে যে ইন্টারন্যাশনাল শান্তি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি এইসব বিষয়ে আমাদের 25 নম্বরে বলা আছে। এখন দেখো এটাকে তুমি কিভাবে মনে রাখতে পারো, বা এই জিনিসটাকে কিভাবে তুমি মাথায় রাখবা। 24 ঘন্টা বাংলাদেশে তুমি কি করো, অশান্তি করো। 24 ঘন্টা বাংলাদেশে ধরো মানে মারপিট করো, যে কোনো কিছু হইলে আন্দোলনে নেমে পড়ো। হ্যাঁ, যে আমার সেকেন্ড টাইম চাচ্ছি, তারপরে ধরো আমার অটো পাস চাচ্ছি, এগুলোর জন্য আমরা ধুমায়া কোথায় নেমে যাচ্ছি, আন্দোলনে নেমে যাচ্ছি। মানে আমি 24 ঘন্টায় অশান্তিতে রাখতেছি। বাট তুমি আবার যখন নিউজ দেখো তখন মনে হয় ডোনাল্ড ট্রাম্প এর উপরে, ইরানের উপরে আঘাত করতেছে, কেন শান্তি নাই? তার মানে কি 24 ঘন্টা অশান্তি করে 25 নম্বর ঘন্টায় গিয়ে তুমি শান্তি চাচ্ছ। এই জন্য মনে রাখবা 25 নম্বরে কি আছে, আন্তর্জাতিক শান্তি নিয়ে, আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে। তুমি যে ওই যে 25 নম্বর ঘন্টাটায়, মানে দিনের একটা ঘন্টা আছে যেটাকে 25 নম্বর ঘন্টা বলে, এটাকে বলা হয় কাল্পনিক ঘন্টা। এই কাল্পনিক ঘন্টায় যে কল্পনাগুলো তুমি করো সেগুলাকে বলা হয় কি, 25 নম্বরে থাকা আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তি। বোঝা গেছে? এইভাবে এই জিনিসটাকে মনে রাখবা। এরপরে আসো 26-এ একটা ক্লু মনে রাখবা অসমান, 27-এ একটা ক্লু মনে রাখবা সমান। অসমান এবং সমান দিয়ে 26-27 হয়ে যায়। অসমান মানে কি? অসমান মানে মৌলিক অধিকারের সাথে যে জিনিসগুলা অসামঞ্জস্য মানে কি, মিল নাই বা সমান নয়, সেই জিনিসগুলা বাতিল হয়ে যাবে। সেগুলা কি হবে? সেই জিনিসগুলা বাতিল হয়ে যাবে, সেই আইনগুলা বাতিল। এতটুকু মনে রাখবা যে মৌলিক অধিকারের সাথে যেগুলা অসমান, অসামঞ্জস্য, সেগুলাকে কি করে দিব, সেগুলাকে আমরা বাতিল করে দেব। ঠিক আছে, এরপরে কি দেখো 27 নম্বরে সমান তাইলে কি হবে, আইনের দৃষ্টিতে সকলে সমান। 27 নম্বরে কি বলা আছে, আইনের দৃষ্টিতে সকলে সমান। তাইলে 26-এ আমরা মনে রাখবো কি, যে মৌলিক অধিকার যেগুলো আমাদের আছে, মৌলিক অধিকার কোনগুলো একটু পরে তোমরা পাবা। মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলোর সাথে যে আইনগুলাই অসামঞ্জস্য, সেই অসামঞ্জস্য আইনগুলো বাতিল হয়ে যাবে। এবং 27-এ কি বলা আছে, সমান, মানে আইনের দৃষ্টিতে সকলে সমান। তাইলে অসমান এবং সমান দিয়ে 26 এবং 27 আমরা কি করব, মনে রাখবো। বোঝা গেছে? এরপরে আসে নারী ও পুরুষের সমান অধিকার। যেহেতু আমরা সমান জিনিসে হাত দিয়ে দিছি, তার মানে এখন পাশাপাশি জিনিসগুলো কি আসবে, সমান আসবে। এখন কি কি বলা হয়েছে দেখো, নারী এবং পুরুষ দুইজনের কথা বলা হয়েছে। ওকে, আর যেহেতু এই সমানের পরে আরও একটা সমানের কথা বলা হয়েছে, তার মানে 27-এ যেহেতু আমরা সমান দেখছি, তারপরেরটা কথা হবে 28। আর এখানে যেহেতু নারী এবং পুরুষের কথা বলা আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে এখানে দুইজনের কথা বলা আছে। ঠিক আছে, সো এইভাবে আমরা এই অনুচ্ছেদটাকে বা এই হচ্ছে আর্টিকেলটাকে খেয়াল রাখবো। ওকে, তাইলে এখানে দেখো 28-এর খ বা 28-এর বি বা ধরো 28-এর 2, এইটাতে কি বলা থাকবে, এটাতে বলা থাকবে নারী এবং পুরুষের সমান অধিকার। নারী এবং পুরুষের কি সমান অধিকার। ওকে, এরপরে কি দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে 31 নম্বর। 31 নম্বরে কি আছে, আইনের আশ্রয় লাভের অধিকার। হ্যাঁ, আমরা কি দেখব, আইনের আশ্রয় লাভের অধিকার। আমরা 31 নম্বরে কি দেখব, আইনের আশ্রয় লাভের অধিকার। এখন একটা জিনিস খেয়াল করো, আইনের আশ্রয় লাভের অধিকার বলতে কি বোঝানো হচ্ছে, যে আইনের কারা কারা বাংলাদেশে বেশি আশ্রয় পায় বলো তো, যাদের একার ক্ষমতা বেশি। মনে করো আমরা সেফ এক্সিট দিচ্ছি, হ্যাঁ, আইনের আশ্রয় লাভের কথা বলে, বা ধরো ওই যে শেখ হাসিনাকে আমরা হচ্ছে বিদেশে পাচার করে দিলাম বা পাঠায়া দিলাম, সেফ এক্সিট দিয়ে দিলাম, এরকম অনেক বড় বড় রাঘব বলরে আমরা সেফ এক্সিট দিয়ে দিছি। তো সেই জিনিসগুলো কি হয়েছে বলো তো দেখি, কোনো একজনের তার নিজের পাওয়ারের কারণে আমরা এই আইনের আশ্রয় লাভ, মানে মোটামুটি আইনের আশ্রয় দিয়ে তাদেরকে, আইন তো না মোটামুটি মনে করো এইভাবে, এই জিনিস বিভিন্ন কাল্পনিক অদ্ভুত জিনিস মনে রাখার জন্য এগুলা মনে রাখতে হয়। হ্যাঁ, সো এইগুলা আমি তোমাদের জন্য অদ্ভুতভাবেই তৈরি করছি, তোমরাও অদ্ভুতভাবেই মনে রাখবা। সব জিনিসের সেন্স মিলাইতে চাইলে
এই সমস্ত জিনিস মুখস্থ করতে হবে। আর যদি সেন্স না মিলাইতে চাও তাইলে এই জিনিসগুলো কাজ করবে। ওকে, তাইলে এভাবে মনে রাখবা যে আইনের কাউকে আমরা যদি সেফ এক্সিট দিতে চাই, আশ্রয় দিতে চাই, হ্যাঁ, তাইলে আমাদের কি করতে হবে, একার আমার একটা পাওয়ার থাকতে হবে। তার মানে দেখো এক তার এই জায়গাতে লেখা আছে, মানে কোনো একটা মানুষ তার একার পাওয়ার থাকতে হবে। তাইলে তার এবং একার এই কথাটা দিয়ে যদি আমরা চিন্তা করি তাইলে কিন্তু 31-এর সাথে মিল যায়। কি যায়? 31-এর সাথে মিল যায়। 30 থেকে তার আর এই একের সাথে এক, তাইলে একার তার, মানে একার তার পাওয়ারের কারণেই 31 হয়ে কি হয়ে গেছে, আইনের আশ্রয় লাভ করে গেছে। এইভাবে এই জিনিসটাকে মনে রাখবা। ওকে, এই জিনিসটাকে মনে রাখবা। এখন আসো 32। 32 মানে কি? 32 মানেই হইল ব্যক্তির স্বাধীনতা এবং নিরাপত্তা। এই যে ব্যক্তি দিয়ে মনে রাখবা, 32 দিয়ে ব্যক্তি মিল আছে, এই জন্য মনে রাখবা যে 32 মানে হইল ব্যক্তির স্বাধীনতা এবং সেই ব্যক্তির নিরাপত্তা। ওকে, 32 দিয়ে শেষ। এরপরে কি দেখো 36। 36 মানে কি? 36 মানে চলাফেরার স্বাধীনতা। কিভাবে? 36 মানে চলাফেরার স্বাধীনতা। কিভাবে চলাফেরার স্বাধীনতা? দেখো, ধরো তুমি রাত 3টায় বাসা থেকে বের হয়ে গেছো, আবার সন্ধ্যা 6টায় ঢুকে গেছো সন্ধ্যায়। তার মানে কি বোঝা যায় যে তুমি রাত 3টা থেকে 6টা পর্যন্ত, বা ধরো রাত 3টায় ঢুকে গেছো, সকাল 6টায় তুমি রুমে চলে আসছো। তার মানে তোমার চলাফেরার স্বাধীনতা আছে। তুমি যখন ইচ্ছা তখন বের হইতে পারতেছো। তুমি একদম মধ্যরাতে বের হয়ে সকালবেলা বাসায় ঢুকে গেলা। তার মানে 3টা 6টায় তুমি যদি চলাফেরা করতে চাও তাইলে তোমার কিসের প্রয়োজন? চলাফেরার স্বাধীনতা প্রয়োজন। এখন যেহেতু আমরা 3টা বা 6টার কথা বললাম, 3 আর 6কে আমরা একসাথে যোগ করে দিলে কত পাই? 36। যার কারণে আমরা মনে রাখবো যে 36 নম্বর অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা আছে। কি আছে? চলাফেরার স্বাধীনতা আছে। বোঝা গেছে? এরপরে দেখো 37 নম্বরে, এখন যেহেতু আমাদের বিভিন্ন মানে আমরা স্বাধীনতা পেয়ে গেলাম 36-এ, তার মানে এরপরেরগুলো ওই স্বাধীনতার সাথে কানেক্টেড থাকবে। তার মানে 37, 38, 39 এগুলো স্বাধীনতা রিলেটেড বিষয়। তাহলে স্বাধীনতা কি কি আসে? সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, তারপরে আসবে বাকচিন্তার স্বাধীনতা। তার মানে দেখো আমরা প্রথমে স্বাধীনতা পেয়ে গেলাম 36-এ, 37-এ হবে সমাবেশ, 38-এ হবে সংগঠন, 39-এ কী হবে? 39 হবে চিন্তা, বাক এবং বিবেকের স্বাধীনতা। তো তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া চিন্তা, বিবেক আবার বাক স্বাধীনতা এগুলো কি জিনিস? আমি চিন্তা করব মানুষের কি প্রবলেম, আমি চিন্তা করব মানুষের কি প্রবলেম, এইটাতে আবার মানে এটা আইনে কেন বলে দেওয়া লাগবে? যে ধরো আমি চিন্তা করলাম যে আমি ব্ল্যাক হোলে চলে যাব, হ্যাঁ, আমি ইন্টারস্টেলার 2 সিনেমা বানায়ে আমি ধরো কাল্পনিকভাবে, বা ধরো আমি ক্রিস্টোফার নোলান 2 হয়ে যাব, হ্যাঁ, হয়ে আমি ব্ল্যাক হোলে চলে যাব, আমি ইন্টারস্টেলার 2 বানাবো বাংলাদেশে বসে। তো এই চিন্তা আমি করলাম, তো এইটাতে আবার কি বলা আছে? কেউ তো আমার কিছু বলতে পারলো না। কিন্তু এইখানে বিষয় আছে। বিষয় কি? দেখো, তুমি যখন একটা দিন চিন্তা করবা, সেই চিন্তাটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে কি করবা? তুমি ওটাকে বের করে দিবা। এখন তোমার যদি ব্যাপারটা এইরকম মনে করো, ধরো আওয়ামী সরকার ক্ষমতায় আছে, এখন তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, এখন তুমি কি করলা? তুমি আওয়ামী সরকারের বিরুদ্ধে চিন্তা করা শুরু করলা যে এত টাকা পাচার করতেছে, এই কাজগুলো করতেছে, এখন আমার উচিত কি? একে মানে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করা। তো এইটার জন্য তুমি একটা চিন্তা করলা। চিন্তা করার পরে যদি তুমি প্রতিবাদ করো তাইলে কি হবে? দেখো, তোমার চাকরি চলে যাবে, অথবা তোমারে কোনো একটা সিস্টেমে ঢুকায়ে তোমাকে মানে জেলে ঢুকায় দিবে, বা যে কোনো কিছু করবে। হ্যাঁ, এইরকম তো সিস্টেম ছিল। সো এই সিস্টেমগুলা, বা ধরো যে কোনো গভর্নমেন্টের কথাই আমি এটা যদি বলি, বা যারাই ধরো বিভিন্ন দেশে অন্যান্য গভর্নমেন্টের কথাও যদি আমি বলি, তারা কিন্তু এইভাবে কাজ করে। তার মানে তোমার চিন্তার কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। তুমি তখন চিন্তা করতেছো না, এসব চিন্তা করা যাবে না, কারণ আউটপুটটা এই হবে। এই যে তোমার চিন্তাকে কিন্তু তারা বাধাগ্রস্ত করতেছে, এই জিনিসটাকে বলা হয় চিন্তার স্বাধীনতা। তাইলে আমরা স্বাধীনতাগুলোকে পরপর পড়বো, 36, 37, 38। ওকে, আমরা এই যে 36-এ চলাফেরার স্বাধীনতা, 3টা 6টা আমরা এটা বুঝে ফেললাম। তারপরে সমাবেশ আসে, তারপরে সংগঠন আসে, এরপরে আসে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা। ওকে, এটাকে তুমি আরও একভাবে মনে রাখতে পারো। 39-এ যে এটা আছে, এটাকে তুমি আরেকভাবে মনে রাখতে পারো। সেই জিনিসটা কি? চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা দ্বারা বোঝানো হয় যে ধরো চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতায় এটা দ্বারা বোঝানো হয় যে ধরো 3টা জিনিস এইখানে আছে, 1টা 2টা 3টা। ওকে, এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কি বলা হয়? স্কোয়ার বাবু বলা হয়। তো এটাকে তুমি স্কোয়ার করলে কত হয়? 9। তাইলে 3 আর 9কে একসাথে করে দাও, তাইলে কত আসে? 39। তার মানে মনে রাখবা এটা 39 নম্বরে আছে।
ঠিক আছে, তাইলে এটা কত নম্বরে? এটা 39 নম্বরে আছে। এরপরে দেখো, এরপরে হইল 40 নম্বর। 40 নম্বরে কি আছে? পেশা বা বৃত্তি। পেশা বা বৃত্তির স্বাধীনতা। কি? পেশা বা বৃত্তির স্বাধীনতা। এখন একটা জিনিস মাথায় রাখবা যে মানুষ যখন 40 বছর বয়সে যায় তখন দেখবা যে পেশা বা বৃত্তি মানুষের প্রফেশনগুলোর ভালো ভালো বেতন হয়ে যায়। হ্যাঁ, সেইভাবে মনে রাখবা যে 40 বছর বয়সে মানুষের বেতন বাড়ে এবং বেতন কার সাথে কানেক্টেড? প্রফেশনের সাথে কানেক্টেড। তার মানে এই 40-এ কি আছে? পেশা বা বৃত্তির স্বাধীনতা। কি আছে? 40-এ পেশা বা বৃত্তির স্বাধীনতা। ওকে, এরপরে কি দেখো 41 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? ধর্মীয় স্বাধীনতা। 41 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? ধর্মীয় স্বাধীনতা। এখন ওই যে তাবলিগ জামায়াত আছে না, তো তাবলিগ জামায়াতে তোমরা যারা যাও, একদিনের মানে এক চিল্লা কখন হয় বলো দেখি? এক চিল্লা সমান হইল তাদের 41 দিন। এক চিল্লা সমান কত দিন? 41 দিন। তার মানে মনে রাখবা 41 দিনের চিন্তায় মানে তাবলিগ জামায়াতে যে যায় তার কিন্তু ধর্ম বিষয়ে অনেক চিন্তা ভাবনা বেড়ে যায় এবং তখন তার ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন হয়। এই জন্য আমরা মনে রাখবো 41 নম্বর অনুচ্ছেদে কি আছে? 41 নম্বর অনুচ্ছেদে আছে ধর্মীয় স্বাধীনতা। ঠিক আছে, 41 নম্বর অনুচ্ছেদে কি আছে? ধর্মীয় স্বাধীনতা। বোঝা গেছে? এই জিনিসটা এখান থেকে মনে রাখবা। তারপরে কি দেখো 42-এর এটাকে সম্পত্তির অধিকার। এটাকে কিভাবে মনে রাখা যায়? দেখো 42-কে আমরা এভাবে মনে রাখতে পারি 42। ওকে, আমরা কিভাবে মনে রাখতে পারি? 42। এখন এই 40-র সাথে আমরা মনে রাখবো এটা একটা ফোর্স। এটা একটা কি? ফোর্স। এখন যখন কোথাও ফোর্স যাবে, ফোর্স গেলেই তো মোটামুটি ধরো ওই ফোর্স আর এক বাহিনী, দুই বাহিনীর কি হবে? দুই বাহিনীর ধ্বংস লেগে যাবে বা দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ লেগে যাবে। তার মানে এইখান থেকে একটা জিনিস খেয়াল করো যে ফোর্স, এইটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা আমরা বুঝবো হইলো 4, আর এইখানে 2 দ্বারা আমরা 2 বুঝবো। তার মানে এই যে 4 আর 2-কে যদি আমরা একসাথে করি তাইলে আমরা কি পাইতেছি? 42। তার মানে আমরা মনে রাখবো যে 42-এ কি আছে? সম্পত্তির অধিকার আছে। অথবা মনে রাখবো এরকম করে যে কোথাও একটা সম্পত্তি নিয়ে ঝামেলা লাগছে, এই ঝামেলাতে একটা ফোর্স চলে গেল, এখন সম্পত্তির লোকেরা এবং ফোর্সেরা এই দুইজনের একটা সংঘর্ষ হইতেছে। এই জন্য 42-কে আমরা সম্পত্তির অধিকার বা 42 অনুচ্ছেদে সম্পত্তির অধিকার আছে, এই জিনিসটাকে আমরা এভাবে মাথায় রাখবো। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমাদের মানে তুমি যদি সংবিধানকে, কনস্টিটিউশনকে খুবই ভালো করে বুঝতে চাও তাহলে এই জিনিসগুলোকে এই স্টাইলে পড়তে হবে, তাইলে তুমি এই জিনিসগুলোকে খুব ভালো করে মানে পারবা। তুমি যদি সারা জীবন মুখস্থ করো তুমি জীবনেও এগুলো মনে রাখতে পারবা না। মানে আমি তোমাকে লিখে দিব, কয়েকটা মনে রাখতে পারবা, সেটাও আবার সর্বোচ্চ 3 থেকে 5 দিন মেয়াদ, এর বেশি মনে রাখতে পারবা না। সো আমি এতক্ষণ থেকে যা পড়াইছি 42টা, প্রত্যেকটারই একটা করে ব্যাখ্যা আছে, একটা করে ব্যাকগ্রাউন্ড আছে। ওই ব্যাকগ্রাউন্ডগুলোকে তোমরা একটু ফিল করার ট্রাই করবা, তাইলে এগুলা খুব ভালোভাবে মাথায় থাকবে। ওকে, এখন আসো 48 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে। এখন আমরা রাষ্ট্রপতিতে চলে আসবো। হ্যাঁ, এই জিনিসগুলো হয়ে গেল। দেখো কি বলা আছে? রাষ্ট্রপতি। কি বলা আছে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতির ন্যূনতম বয়স মানে রাষ্ট্রপতি হইতে গেলে ন্যূনতম বয়স লাগে 45 বছর। এখনকার যে প্রশ্নগুলা মানে এখন যেগুলো আমরা পড়বো এগুলা সেকশনের থেকে মানে সেকশন বলতেছি আর্টিকেল। হ্যাঁ, তো আর্টিকেল বা অনুচ্ছেদের থেকে অন্যান্য জিনিসগুলো ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, অন্যান্য জিনিসগুলা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্যান্য জিনিসগুলো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে কি বলা আছে? রাষ্ট্রপতি নিয়ে। তাইলে রাষ্ট্রপতি নিয়ে অন্যান্য জিনিসগুলো এখানে কি আছে? আচ্ছা, অন্যান্য জিনিসগুলো এখানে কি আছে? তোমাদের প্রশ্ন যা আছে আমি নিব, তোমাদের সব কি টাইপের প্রশ্ন হইতে পারে আমি আইডিয়া করছি। হ্যাঁ, সো তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের যা প্রশ্ন আছে ক্লাস শেষে আমি সবগুলো নিয়ে নিব। হ্যাঁ, স্মুথলি আগে ক্লাসটা নিতে দাও, ক্লাসের অনেক কিছু বাকি আছে এখনও। তাহলে এখানে দেখো কি বলা আছে? রাষ্ট্রপতি। তাহলে ন্যূনতম বয়স হইতে হবে কত? 35 বছর। ন্যূনতম কত? 35 বছর, তাইলে সে রাষ্ট্রপতি হইতে পারবে। ঠিক আছে, তাইলে এখন দেখো এখানে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি বেসিক্যালি নির্বাচিত হয়। তো তোমাদের এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, কত বছর বয়সে রাষ্ট্রপতি হইতে পারে, এই জিনিসগুলোকে এইভাবে তোমরা মনে রাখবা। ঠিক আছে, আর এটা যে 48 নম্বরে আছে এটা মনে রাখবা কিভাবে? তোমরা মনে রাখবা যে 1948 সালে কি হয়েছে? মানবাধিকার এটা গঠন করা হয়েছে বা মানবাধিকারের জন্য মানে হিউম্যান রাইটস চার্টার এটাকে 1948 সালে ডিক্লেয়ার করা হয়। তো এখন ওই হিউম্যান রাইটস চার্টারের তোমরা ওই ফিলোসফি থেকে মনে রাখবা এটা 1948 সালে যেহেতু ঘটছে, যার কারণে এই রাষ্ট্রপতির বিষয়টা 48-এর সাথে কানেক্টেড। কেন? কারণ হিউম্যান রাইটস মানে কি? যে পুরো পৃথিবীর মানুষের জন্য একটা আইন।
এখন আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের সর্বাধিনায়ক বা মানুষের সবচাইতে আমাদের রাষ্ট্রনায়ক কে হিসাবে আছে, বা এই মানুষের জন্য রাষ্ট্রনায়ক হিসাবে আছে রাষ্ট্রপতি, যার কারণে আমরা 48কে এইভাবে মনে রাখবো। ঠিক আছে, এই ফিলোসফিতে আমরা 48কে মনে রাখবো। এরপরে আসো 48-এর 3। 48-এর 3-এ কি বলা আছে, যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবে না। ব্যাপারটা বোঝো, দুইটা ক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মানে পরামর্শ নেয় না, বা প্রধানমন্ত্রীর আসলে কথা শোনে না। একটা হইলো প্রধান বিচারপতি নিয়োগে এবং প্রধানমন্ত্রীকে নিয়োগের সময় সে প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ নেয় না, বাকি সব কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়। সেই যে এক্সেপশনাল বিষয়টা, এটা 48-এর 3-এ বলা আছে। এটা কোথায়? 48-এর 3-এ বলা আছে। ঠিক আছে, এরপরে কি দেখো 49-এ কি বলা আছে, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। মানে ব্যাপারটা বলা হয়েছে 49 নম্বর অনুচ্ছেদে, যে রাষ্ট্রপতি চাইলে যে কাউকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে। মানে ব্যাপারটা কেমন, ধরো যে রাষ্ট্রপতি মোটামুটি মনে করো এত বেশি পাওয়ারফুল, কাউকে ধরো ফাঁসির হুকুম দিয়ে দেওয়া হয়েছে, এখন সে হইল মানে রাষ্ট্রপতি চাইলে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতে পারে। তো এই কথাটা বলা আছে কততে? 49-এ। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু এই যে এই কত নম্বরে আছে এগুলো বলার থেকে এই জিনিসগুলো আছে, যে ক্ষমা প্রদর্শনের অধিকার কার? রাষ্ট্রপতির। সো আমরা দুইটাই পড়বো যেটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, এরপরে দেখো 50-এর 3 নম্বর, 50-এর 3। ওকে, এটাতে কি বলা আছে, রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করে। কি বলা আছে দেখো 50-এর 3, এটাতে বলা আছে, মানে কি বলবো, আমি ক্লাস নিচ্ছি আর আমাদের বিল্ডিংয়ে চিল্লাচিল্লি করতেছে সবাই। দেখো এইখান থেকে কি বলা আছে, যে 50-এর 3, হ্যাঁ 50-এর 3 নম্বরে বলা আছে রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করবেন। কি করবেন? রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করবেন। এটাকে এমনি মনে রাখো, রাষ্ট্রপতির কাহিনী যেহেতু আসতেছে, ধুমাধাম আসতেছে, সব কিছু টেকনিক দিয়ে মনে রাখলেও মনে রাখা সম্ভব না। ওকে, তো রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগপত্র দিবেন, বা রাষ্ট্রপতি স্পিকারের নিকট তার পদত্যাগ গ্রহণ করবেন। ওকে, এরপরেরটা কি বলা আছে দেখো, যে রাষ্ট্রপতি রিটায়ার আসবে। রাষ্ট্রপতির দায় মুক্তি। রাষ্ট্রপতির দায় মুক্তি বলতে বোঝানো হয় যে রাষ্ট্রপতিকে কখনোই কারাগারে প্রেরণ করা যাবে না, এবং রাষ্ট্রপতি কারো কাছে কোনো কিছু এক্সপ্লেইন করতে বাধ্য নয়, যে কেন সে এই কাজটা করলো বা কেন সে এই কাজটা করলো না। এই জিনিসগুলো রাষ্ট্রপতি কারো কাছে বাধ্য নয়। হ্যাঁ, রাষ্ট্রপতির দায় মুক্তি বলা হয়। এই জিনিসটা বলা আছে 51-তে। ওকে, 51-তে। তো তোমরা এইভাবে মনে রাখবা যে 52 সালের আগে, হ্যাঁ 51-তে বা তারও আগে পাকিস্তানরা যা মনে করতো, হ্যাঁ এদের কারো কাছে জবাবদিহিতা করতো না। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে 51-তে রাষ্ট্রপতির দায় মুক্তি। ওকে, বা রাষ্ট্রপতির দায় মুক্তি বিষয়টা এখানে লেখা আছে। এরপরে কি দেখো 52-তে হইল রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট। এখন একটা জিনিস খেয়াল করো, ওই যে রাষ্ট্রপতি কাউরে জবাবদিহিতা করতেছে না, এই জন্যই ধরো 1952 সালে আমরা আন্দোলন করলাম, করে তাকে তার জায়গা থেকে নামায় দিলাম বা ইমপিচমেন্ট করলাম। তো সেই জিনিসটা বলা আছে যে রাষ্ট্রপতির অভিশংসন, বা মানে এটাতে বলা আছে যে তাকে হচ্ছে মানে ইয়া করতে পারে, যে ইমপিচ করতে পারে। হ্যাঁ, এবং এটা করতে পারে হইলো জাতীয় সংসদ। এটা জাতীয় সংসদ বানান এমন, জাতীয় সংসদ এটা করতে পারে। অর্থাৎ জাতীয় সংসদ চাইলে রাষ্ট্রপতিকে অভিশংসন করাইতে পারে, মানে তারপর থেকে তাকে বের করে দিতে পারে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে। এরপরে কি দেখো, এরপরে আছে 55 নম্বর, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে। একটা জিনিস মাথায় রাখবা, যে মন্ত্রিসভার বিষয়ে বা মন্ত্রিসভার যে সংসদের নিকট দায়ী আছে, এই কথাটা কেমনে মনে রাখবা? মনে রাখবা যে আকবরের সময়কালে 55 জন মন্ত্রী মিলে মন্ত্রিসভা গঠন হইতো। আকবর, হ্যাঁ তোমরা সম্রাট আকবরের কথা পড়ছো না, তার সময়ে সবসময় 55 জন মন্ত্রী থাকতো। তার মধ্যে নবরত্ন থাকতো। হ্যাঁ, তো এই 55 জন মন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভাটা গঠন হলো। এই জন্য মনে রাখবা যে 55 নম্বরে মন্ত্রিসভা নিয়ে কথাবার্তা বলা আছে। মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট কি থাকবে? দায়ী থাকবে। ঠিক আছে, এটাকে এইভাবে মনে রাখবা। এরপরে কি দেখো, যেহেতু মন্ত্রিসভা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসলো, এর কাছাকাছি কিছু আসবে। 56-57-তে বলা আছে কি, রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধানমন্ত্রী কাকে কাকে, মানে রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ দেন? প্রধানমন্ত্রীকে, অন্যান্য মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে এবং উপমন্ত্রীদেরকে তিনি নিয়োগ দেন। এরপরে কি দেখো, প্রধানমন্ত্রী মানে 57-তে বলা আছে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান। ওকে, সেগুলো বেসিক তথ্য, তোমরা যখন পড়বা তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবা যে রাষ্ট্রপতির বিষয়গুলো আসতেছে, প্রধানমন্ত্রীর বিষয়গুলো আসতেছে। তো কয়েকবার এই জিনিসগুলোকে একটু দেখতে হবে। ওকে, তাইলে এখান থেকে এই জিনিসটা আমাদের কি হয়ে গেল,
ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো একটা কিছু কনসেপ্ট আছে, এটাকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। টেকনোক্র্যাট মন্ত্রী বলতে কি, যে সংসদে যতগুলা শাসন আছে তার 10%, তার কি 10% হচ্ছে সংসদ সদস্যের বাইরে থেকেও নিয়োগ দেওয়া যাবে। মানে সে ধরো কোনো নবনির্বাচিত কেউ না, এখন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী চাইলে তাদেরকে নিয়োগ দিতে পারবে, এমন 10% লোক তার মন্ত্রিসভায় নিতে পারবে যারা নির্বাচিত হয়নি। ঠিক আছে, সো এটাকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। এটাকে কি বলে? টেকনোক্র্যাট মন্ত্রী। ঠিক আছে, এটাকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। এটাকে কি বলে? টেকনোক্র্যাট মন্ত্রী। ওকে, এরপরে আসো 59 এবং 60 নম্বর। 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে বলা আছে স্থানীয় নির্বাচন নিয়ে বা স্থানীয় প্রতিনিধিগুলা নিয়ে, স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে। তার মানে স্থানীয় বিভিন্ন যে শাসন ব্যবস্থাগুলা, স্থানীয় বলতে কি বোঝায়? ওই যে ইউনিয়ন পর্যায়ে, হ্যাঁ, উপজেলা পর্যায়ে, এগুলাকে বলা হয় স্থানীয়। সো সেই স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে 59 এবং 60 নম্বরে বলা আছে। ঠিক আছে, এখান থেকে আমাদের এগুলা মনে রাখতে হবে। এরপরে আসো আমাদের যত মানে কমপ্লেক্স জিনিস বা বড় বড় জিনিস, সেইগুলা বিষয় আসবে 60-এর পর থেকে। মনে রাখবে যে 60-এর পর আমাদের কি হয়, বয়স বেড়ে যায়, তখন আমাদের কমপ্লেক্স বিষয়গুলা চলে আসে। তাইলে দেখো এখানে 61তে কি বলা আছে? সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। মানে সশস্ত্র বাহিনীকে, আমাদের যে বাহিনীগুলো আছে সর্বোচ্চ লেভেলের যে বাহিনী, সেগুলার কি সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। ওকে, এরপরে কি দেখো 63তে কি বলা আছে? যুদ্ধ। যদি আমাদের দেশে মানে কোনো একটা দেশের সাথে যুদ্ধে যেতে চায় বা যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, তাহলে সর্বপ্রথম পারমিশন নেওয়া লাগবে সংসদের। তো এখান থেকে এই যে এই অনুচ্ছেদগুলার থেকে ডিরেক্ট প্রশ্ন আসে এইগুলা থেকে এমনি, যে জাতীয় সংসদের অনুমতি ব্যতীত বাংলাদেশ কিসে অংশগ্রহণ করতে পারবে না যুদ্ধে, বা এরকম করে কার অনুমতি ব্যতীত বাংলাদেশ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না সংসদের, জাতীয় সংসদের। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্নগুলো আসে। সো এইখান থেকে বেশি গুরুত্ব দিবা এই জিনিসগুলোকে। তারপরে দেখো এরকম করে আসে যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়? রাষ্ট্রপতি। তোমরা তো এই প্রশ্নগুলো দেখছো, সেই প্রশ্নগুলো কোত্থেকে আসে? প্রশ্নগুলো কিন্তু এই জায়গা থেকে আসে। এখান থেকে কিন্তু এই জিনিসগুলো একটু কম আসে। ঠিক আছে, সো আমরা দুইটাই শিখতেছি, কিন্তু বেশি গুরুত্ব দিবা এখনকার এই জিনিসগুলোতে, মানে যেগুলোতে আমি টেকনিক শেখাইতেছি না, সেগুলোর বেসিক তথ্যগুলোতে বেশি মনোযোগ দিবা। ওকে, এইভাবে। এখন আসো 64 হলো অ্যাটর্নি জেনারেলের খেলা। ওকে, এখন দেখো অ্যাটর্নি জেনারেল, এটা 64টা আছে, কীভাবে বুঝবা? অ্যাটর্নি কার মতো দেখতে? ইংরেজির 8-এর মতো দেখতে। এখন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কিন্তু যে এটা 4-কে 8-এর মতো দেখা যায়। এখন ইংরেজি 8-কে এটা কার? 4-এর মতো দেখা যায় না। সেইখান থেকে আমরা 4 নিব এবং যখন 4 নিব তখন আমরা বুঝতে পারলাম যে বড় বড় লোকের ব্যাপার বা বড় বড় বিষয়, রাষ্ট্রপতি, এগুলা কিন্তু 60-এর থেকে আছে, 60-এর কাছাকাছি আছে। যার কারণে আমরা এটা 64তে কি বুঝবো? 64তে যে অ্যাটর্নি জেনারেল, এটা 64তে আছে। ঠিক আছে, এইভাবে এই জিনিসটাকে বুঝবো। এখন দেখো 64-এর একে কি বলা আছে? যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দিবে? রাষ্ট্রপতি নিয়োগ দিবে। 64-এর 4-এ বলা আছে যে মেয়াদটা কত হবে বা তাদের মেয়াদটা কেমন হবে? এটা বলা আছে রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে অ্যাটর্নি জেনারেল তার পদে বহাল থাকবে। ওকে, মনে করো রাষ্ট্রপতি যদি চায় যে হচ্ছে মানে সে 10 দিন থাকবে, সে 10 দিনে থাকবে। রাষ্ট্রপতি চায় যে সে যদি 10 বছর থাকে, সে 10 বছরে থাকবে। তার মানে 64 শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল নিয়েই বিভিন্ন কথাবার্তা। তো পরীক্ষাতে স্পেসিফিকভাবে এইভাবে আসে, 64-এর একে কী বলা আছে, 64-এর 4-এ কী বলা আছে। তো এইভাবে পরীক্ষাতে আসতে পারে। তো আসলে যাতে তোমরা পারো, যার কারণে এই জিনিসটাকে তোমরা পড়বা। এরপরে তোমাদের এবার মানে প্রশ্ন আসার চান্স আছে 65 থেকে, খুব বেশি চান্স আছে, কারণ এখানে আইনসভা নিয়ে কথাবার্তা আছে। 65-66 এই দুইটা নিয়ে। আইনসভা এর নাম কি? জাতীয় সংসদ। তো আমি যেগুলা দিচ্ছি এগুলা কিন্তু এবার সংশোধন হওয়ার পরে তোমরা পাবা, মানে এখনও এই জিনিসগুলো সংশোধন হয় না। বাংলাদেশে আইনসভা এখন সংবিধান অনুসারে 1 কক্ষ বিশিষ্ট আইনসভায় আছে, বাট এটা যখন সংশোধন হবে তখন কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট বা 2টা কক্ষ থাকবে। একটা হইলো কি নিম্ন কক্ষ, আর একটা হইলো উচ্চ কক্ষ বা সিনেট। এখন এই নিম্ন কক্ষ এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে জাতীয় পরিষদ। নিম্ন কক্ষটাকে কি বলা হবে? জাতীয় পরিষদ। এখন এই জাতীয় পরিষদের কাজটা কি? জাতীয় পরিষদের কাজ হইল সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এইখানে থাকবে। মানে কি, এইখানে এই যে আমরা যে এমপি নির্বাচন করতেছি, এইরকমগুলা জনগণের ভোটে এরা সরাসরি নির্বাচিত। সো এই টাইপের জিনিসগুলা তোমরা এখানে পাবা নিম্ন কক্ষের মধ্যে, অর্থাৎ জনগণের যারা এক্সাক্ট প্রতিনিধি, আমরা যাকে চাবো তারা এই জায়গাটাতে থাকবে। এটা হইলো কি নিম্ন কক্ষ। এবং এইখানে একটা শর্ত আছে, এটা হলো জুলাই চার্টারে, হ্যাঁ, জুলাই সনদে এই শর্তটা আছে, যুব প্রতিনিধি 10% কোটা থাকতে হবে। মানে এই নিম্ন পরিষদে বা নিম্ন কক্ষে বা জাতীয় সংসদে যদি 300 আসন থাকে, ঠিক আছে, তার মধ্যে 10%-এ কতগুলা হবে? ততগুলাকে এইখানে আসন দিতে হবে।
ঠিক আছে। সো ধরো 103টা, তার মানে হইল 9-10টা এরকম আসন তোমাকে দিতে হবে, তাই না? 10%-এ কত হয়? 100-10টা, তার মানে হইল কত 30টার মতো আসন। এরকম যুব প্রতিনিধি, একটা যুবকের তো বয়স লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে এমন প্রতিনিধি রাখতে হবে সংবিধানে, এগুলো পাশ করবে। ঠিক আছে। সো এইগুলো আমরা আগেই জানলাম। তারপরে কি দেখো এখানে আসন কয়টা? 300টা, এবং এইখানে সংরক্ষিত আসন নারী আছে কয়টা? 100টা। এই টোটাল হইল 400 আসন নিম্ন কক্ষেই। এখন দেখো উচ্চ কক্ষে আসন কতগুলো থাকবে। উচ্চ কক্ষের টোটাল আসন থাকবে 105টা। 105টা, এর মধ্যে 100টা হইলো ভাগ বাটোয়ারা হবে, মানে এগুলা হচ্ছে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি কি? যে আনুপাতিক হার, যে ধরো এবার বিএনপি 70% ভোট পাইছে, তার মানে ওই 70%-এ 100%-এর কতজন? ধরো 70% ভোট পাইছে, মানে কি এখানে বিএনপি 70 জন থাকবে 100 জনের মধ্যে, আর 30% অন্যান্যরা পাইছে, তার মানে 30 জন থাকবে এইখানে। সো এই হচ্ছে বিষয়, এটাকে বলা হয় আনুপাতিক হার। এই আনুপাতিক হারে উচ্চ কক্ষের আসনগুলো, এই 100 আসন, মূল যে 100 আসন আছে সে 100 আসন ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে। এবং এইখানে 5টা কি থাকবে? এক্সট্রা আসন থাকবে, যেগুলো রাষ্ট্রপতি নিজের মন মতো, আমার মনে হচ্ছে এই লোকটাকে এখানে দেওয়া উচিত, সে দিয়ে দিবে, এইরকম 5টা রাষ্ট্রপতি কর্তৃক এখানে মনোনীত হবে। তো এই উচ্চ কক্ষে টোটাল 105টা সিট। ওকে। এবং এই লোকগুলা কারা হবে? এই লোকগুলো হবে বিভিন্ন বিশেষজ্ঞ শ্রেণীর লোক, সুশীল সমাজের লোক, সাধারণ জনগণও হইতে পারে। যদি সরকার মনে করে যে উচ্চ কক্ষে আমার সাধারণ জনগণকেও রাখা উচিত, সে রাখতে পারবে। সো বেসিক্যালি এই জায়গাতে যারা সচেতন নাগরিক এবং যারা বিশেষজ্ঞ, তাদেরকেই এই জায়গাটাতে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে। তো এই গেল উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের কাহিনী। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের কাহিনী তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে। সো এইগুলো কিন্তু আমাদের সংবিধানে নাই, বাট এগুলা থেকে প্রশ্ন হবে, বা এই জিনিসগুলা থেকে তোমরা প্রশ্ন পাবা। ওকে। সো এটাকে তোমরা এভাবে মনে রাখো। এখন আসো 66তে কি বলা আছে? সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। এটা এখানে বলা আছে। 66তে কি বলা আছে? সংসদ সদস্য হওয়ার বয়স কত? ন্যূনতম 25। দুইটা জিনিস মাথায় রাখবা, রাষ্ট্রপতি হইতে 35 বছর লাগে, সংসদ সদস্য হইতে 25 বছর লাগে। এই দুইটা জিনিস তোমার খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখন দেখো সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। তার মানে কেউ যদি 25 বছর না হয়, সে কিন্তু সংসদ সদস্য এমপি হইতে পারবে না। আর এখানে এমপির পদগুলা নষ্ট হয়ে যাইতে পারে, সে যদি টানা 90 দিন অনুপস্থিত থাকে। হ্যাঁ, ধরো 91 দিনে গিয়ে তার সংসদ সদস্যের সিটটা বাতিল হয়ে যাবে, সেই কথাটা বলা হয়েছে। তো এখান থেকে কিন্তু এগুলো এমসিকিউ আকারে প্রশ্ন চলে আসে, এইগুলো এমসিকিউ আসে, তোমার আসে না কিন্তু যেটা কত নম্বরে আছে। ঠিক আছে। সো সংবিধান পড়া মানেই শুধু যে অনুচ্ছেদ পড়বে এমন না, যেগুলো অনুচ্ছেদ পড়া দরকার সেগুলো আমরা পড়ছি, যেগুলার ডিটেলস জানা দরকার সেগুলোর আমরা ডিটেলস জানতেছি। ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলোকে পড়বো। এরপরে আসো 70 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে। এগুলো অনুচ্ছেদের থেকে ভিতরে কি জিনিস আছে সেগুলো ইম্পর্টেন্ট। এটাতে আছে হচ্ছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং কেন রাখা হয়, বা ফ্লোর ক্রসিং জিনিসটা কি? ফ্লোর ক্রসিং জিনিসটা হইল দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা বিষয়টা কি বোঝায়? যে তুমি একটা দলকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য কিছু জিনিস সিস্টেম করে রাখছো, এটাকে বলা হয় হচ্ছে ফ্লোর ক্রসিং। ওকে। এটাকে কি বলা হয়? ফ্লোর ক্রসিং। এই ফ্লোর ক্রসিং থেকে কয়েকটা সাব টপিক আসে। একটা হইলো কোরাম, আর একটা হইলো কাস্টিং ভোট। ওকে। এখন কোরাম বলতে কি বোঝানো হয়? কোরাম বলতে বোঝানো হয় ন্যূনতম 60 জন ব্যক্তি ছাড়া একটা বৈধভাবে সংবিধানের অধিবেশন চালু হইতে পারে না। সো এই জন্য পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে একটা কোরামে কতজন সদস্য থাকে, বা কতজন সদস্য ছাড়া কোরাম চালু হয় না। এটা হইলো কি 60 জন। ঠিক আছে। আর কাস্টিং ভোট মানে হইলো স্পিকারের ভোট। কাস্টিং ভোট মানে কি? স্পিকারের ভোট। ধরো ভোটাভুটি হইতেছে, এখন ধরো যে কোনো একটা আইন পাশ করার জন্য একদিকে 50টা ভোট আর একদিকে 50টা ভোট, বা ধরো একদিকে 150 ভোট আর একদিকে 150 ভোট পড়ে গেছে, এখন আর একটা ভোট তো লাগবে। সেই ভোটটা যে দিবে সেটা হইলে স্পিকার যদি দেয়, তাহলে তখন সেটা কাস্টিং ভোট হয়ে যাবে। ঠিক আছে। সেটাকে বলা হয় কাস্টিং ভোট। এবারে মনে করো এই যে পোস্টাল ভোটের সিস্টেমটা, পোস্টাল ভোট বলতে এবার কি ছিল? পোস্টাল ভোট ছিল হচ্ছে বিদেশিদের ভোট, বিদেশিদের ভোট। হ্যাঁ, তো সেই রকম আর কি এটা। যে আমরা দেশের মানুষজন তো ভোট দিচ্ছি, বিদেশিদের ভোটেরও একটা ইম্প্যাক্ট আছে, ওদেরও ভোট আমাদের মতোই। সো এরকম যেমন পোস্টাল ভোটটা ছিল, সেই রকম হচ্ছে কাস্টিং ভোটটা এমনি কাজ করে। ঠিক আছে। কাস্টিং ভোট এইভাবে কাজ করে। তারপরে কি দেখো 77 নম্বরে ন্যায়পাল গঠনের কথা বলা আছে, অম্বার্টসম্যান। হ্যাঁ, যার ইংরেজি। তাইলে ন্যায়পাল, ন্যায়পাল বলতে আমরা কি বুঝবো যে ন্যায়পাল আসলে কি কাজে দেয়? তো যদিও এখন আওয়ামী সরকারের আমলে আমাদের এই ন্যায়পাল আসলে জাস্ট মুখে মুখে বলা ছিল, কিন্তু কখনো এটাকে নিয়োগ দেওয়া হয়নি।
ন্যায়পাল বলতে বোঝানো হয়েছে যে ন্যায় নীতির জন্য কাজ করবে, অর্থাৎ দুর্নীতি হ্রাস করার জন্য এবং জনগণের আইন বাস্তবায়ন করার জন্য যাকে নিয়োগ দেওয়া হবে এমন একটা ব্যক্তি বা এমন একটা প্রতিষ্ঠান, হ্যাঁ এগুলো তো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নিয়োগ পায়, তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা এই জন্য সৃষ্টি করা হবে। সো এইটা বলা আছে হচ্ছে ৭৭ নম্বরে। এবং জুলাই সনদে কিন্তু বলা আছে যে এটা বাধ্যতামূলক, এটাকে বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। ওকে, এই জন্য কিন্তু এটা পরীক্ষাতে আসতে পারে। এটা আগের ব্যবহার ছিল না, কিন্তু এবার থেকে এই সংশোধনীর মাধ্যমে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে এখানকার বিষয়। এখন দেখো এইখানে দুইটা বিষয় মাথায় রাখবা। একটা হইলো আগে কেমন ছিল যে ধরো কেউ যদি নিজ দলের বিপক্ষে ভোট দিয়ে দিত তাইলে তার সংসদের আসনটা বাতিল হয়ে যাইত, কিন্তু এখন এই সিস্টেমটা আর থাকবে না। এখন কি হয়েছে যে নিজ দলের বিপক্ষে তুমি ভোট দিতে পারবা কিছু কিছু ক্ষেত্রে, তারপরেও তুমি তোমার আসনটা সংসদে রাখতে পারবা। সেগুলো বিষয় কি কি দেখো, যে সাধারণ আইন প্রণয়নে, যে কোনো একটা সাধারণ আইন প্রণয়নে তুমি যদি মানে ভোট দিয়ে দাও নিজ দলের বিপক্ষে, যে ধরো বলা হয়েছে যে একটা তুমি বিড়ি সিগারেট খাইলে তোমার ২,০০০ টাকা করে জরিমানা দিতে হবে জনসম্মুখে যদি তুমি খাও। ধরো এটা একটা আইন নর্মাল করতেছে, ধরো এটা টাকা বাড়াইতেছে, এই আইন তো আছে, আরও টাকা বাড়াইতেছে। তো তুমি ভোট দিলা, তোমার দল চাচ্ছে না এই আইনটা করে, কিন্তু তুমি ভোট দিলা, তারপরেও তোমার সংসদীয় আসনটা বাতিল হবে না। আগে কিন্তু এগুলো বাতিল হয়ে যাইতো। সো এই জিনিসটা এখন চালু হয়েছে। তারপরে কি দেখো, বাজেট বহির্ভূত জনগুরুত্বপূর্ণ আলোচনা, মানুষের স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ পড়াশোনা শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমার মনে হইলো যে আমার দল এটা ঠিকঠাক আইন তৈরি করে নাই, তখন তুমি যদি ভোট দাও তাইলেও তোমার সংসদীয় আসনটা বাতিল হবে না। এরপরে কি দেখো, সংসদীয় কমিটির কোনো সিদ্ধান্ত বা সুপারিশ, মানে ধরো সংসদীয় যারা কমিটি আছে আইন প্রণয়ন করে, এরা যদি কোনো ডিসিশন দেয় ওইটার বিরুদ্ধেও তুমি মতামত দিতে পারবা, তারপরেও তোমার সংসদীয় পদটা হারাবা না বা তুমি এটাকে বাতিল করতে পারবা না। এটা হচ্ছে বাতিল করতে পারবা না। ঠিক আছে, সো এইটা হইলো এখানকার বিষয়। ঠিক আছে, ওদের একটু গান শুনি, তাই না? মানে এই জন্য হচ্ছে ভার্সিটির আশেপাশে থাকলে পোলাপান তো পড়াশোনা করে না, বেশিরভাগগুলাই মনে করো আড্ডাবাজি করে, এই জন্য এগুলো চাকরি টাকরিও পায় না লাইফে। ঠিক আছে, মনে করো বিশ্ববিদ্যালয়ের দেখবা 50% স্টুডেন্ট লাইফ টাইম বেকার থাকে। এগুলা যে কী লেভেলের মনে করো মানে অবস্থা টাইট হয়ে যায়, তোমাদের কোনো আইডিয়া নাই। ভার্সিটিতে এসে যেগুলো মনে করে যে আমি লাইফে সব কিছু পেয়ে গেছি, এগুলা চাকরি বাকরি কিছু পায় না, এগুলা লাইফের খুবই বাজে সিচুয়েশন যায়। তার মধ্যে একটা বেশি জিনিস কি জানো, এই টাইপের অভিশাপ এরা নেয়, এটা অনেক ডিস্টার্ব করে মানুষদেরকে প্রচুর লেভেলের, এবং এরা হচ্ছে ম্যানারলেস টাইপের মানে পোলাপান হয়। তো যাই হোক, আমরা চাই এমন না থাকুক। তো দেখো আমি ক্লাস নিচ্ছি, মানে ওরা ডিস্টার্ব করতেছে, ইচ্ছা করে করতেছে, কিন্তু মানে এইরকম আগে ছিল না, বাট রিসেন্ট কিছু অন্য বিল্ডিংয়ে, আমাদের বিল্ডিংয়ের সাথেই, হ্যাঁ তো এমন কিছু পোলাপান আছে। যাই হোক, এরা কি করে জানো, এরা মনে করো আজান দেওয়ার সময়ও এসব করে, চিন্তা করো। মানে আজান দিচ্ছে, আমি একদিন এই যে আমি কিন্তু তোমাদের এই রুমে নামাজ পড়ি, ঠিক আছে, মানে এই রুমে আমি হচ্ছে নর্মালি নামাজ কালাম পড়ি। ধরো আজানের পরে তো অন্তত 5 মিনিট চুপ থাকা যায়, তাই না? তোরা কী করে 5 মিনিটও গান বাজায়, চিন্তা করো। ওই টাইমে আমি এইখানে নামাজ পড়তেছি, সাইডে গান বসতেছে, কি লেভেলের বেয়াদব পোলাপান। মানে এগুলা ওয়ান কাইন্ড অফ মানে মাদকাসক্ত ছেলেপেলে আছে না, টোকাই ছেলেপেলে, সেগুলার মতো এরা। এগুলার বললেও মনে করো এরা কথা শুনবে না। ঠিক আছে, এগুলা হয় কোথায় জানো, এগুলা হয় হচ্ছে যে ছোটোবেলা থেকে ম্যানার শেখে না যারা, হ্যাঁ ফ্যামিলিগতভাবে ম্যানার যে নর্মাল যে সেন্স যেগুলো, সেগুলো নাই এদের। এরা যে চান্স পেয়ে পাগল হয়ে যায়, পরবর্তীতে এত লেভেলের এদের অধপতন হয়, তোমার কোনো আইডিয়া থাকে না। এই হচ্ছে এগুলা। ওকে, এখন দেখো তাইলে আমরা এখান থেকে দেখলাম যে সদস্য পদ হারাবে না কারা। এখন দেখো সদস্য পদ হারাবে কারা কারা। সদস্য পদ হারাবে কারা কারা, মানে কারা কারা যদি হচ্ছে ভোট দেয়, কোন কোন সিচুয়েশনে সদস্য পদ হারায়া যাবে। 1 নম্বর হইল আস্থা ভোট, আর একটা হইলো অনাস্থা ভোট। আস্থা ভোট কি, যে নিজ দলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি ভোট দিয়ে দিলা। ধরো তারেক রহমান এখন ক্ষমতায় আছে, বিএনপির কেউ যদি তার মতামতের বিরুদ্ধে বা তার প্রধানমন্ত্রী কোনো একটা জিনিস উত্থাপন করছে ওর বিরুদ্ধে যদি মতামত দিয়ে দেয় বা না ভোট দিয়ে দেয়, তাইলে
তার আসন বাতিল হয়ে যাবে। এরপরে কি দেখো অনাস্থা ভোট। অনাস্থা ভোট বলতে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তুমি বিরোধী দলের সাথে কোনো ভোট দিলা, মানে সরকারের প্রতি তোমার আর আস্থা নাই, এমন হইলে তোমার সিট বাতিল হয়ে যাবে। এরপরে কি দেখো বাজেট বিল বা অর্থ বিল। তোমার দল থেকে বলা হয়েছে যে এত বাজেট এই সেক্টরের জন্য, তুমি বললা যে না আমি রাজি না, এরকম যদি তুমি ভোট দিয়ে দাও তাইলে এই বাজেটের ক্ষেত্রে কি হবে, অর্থ বিল বা বাজেটের ক্ষেত্রে তুমি না ভোটের কারণে তোমার সংসদীয় সিটটা আসনটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সো এগুলা হচ্ছে ব্যাপার। এগুলা হচ্ছে নতুন সংশোধনীতে কিন্তু আসবে, এগুলা এখন সংবিধানে দেওয়া নাই। ওকে, তো যেহেতু মানে আমি তোমাদেরকে আগেই পড়াচ্ছি, হ্যাঁ, আর যদি তোমাদের পরীক্ষার আগেই সংশোধনগুলো চলে আসে তাহলে তো আমি আবার পড়াইয়া দিব। আর নর্মালি এগুলাই থাকবে, হ্যাঁ এগুলাই থাকবে, আমি যেগুলো পড়াইতেছি এগুলো প্রেডিক্ট করে আমি পড়াইতেছি যে তোমাদের এই জিনিসগুলা নতুন সংবিধানে থাকবে। ওকে, এটা গেল আমাদের ন্যায়পাল, এইসব জাতীয় জিনিসও ন্যায়পাল গেছে। এখন আসো অর্থবিল। অর্থবিল কততে থাকে, এটা পরীক্ষাতে আসে। অর্থবিল 81তে থাকে। হ্যাঁ, 81 মানে কি, মানে এরকম করে মনে রাখবা যে 81 মানে 81। এখন কোথায় একা একা তুমি যাও যেখানে অর্থ রিলেটেড বিষয় থাকে, যে তুমি ওইটা থেকে টাকা পাবা, তুমি ওইটাতে মানুষের ভাগ দিতে চাও না, যার কারণে 81তে অর্থবিল, যেখানে অর্থ বিষয়ে থাকে বা আলাপ আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি অর্থবিল। সেটাতে কি বলা হয়, সেটাকে অর্থবিল বলা হয়। ওকে, সেই জন্য মনে রাখবে 81তে অর্থবিল থাকে। এরপরে 93, 94 এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে একদম সেকশন ধরে আসে, মানে আর্টিকেল ধরে আসে। সেকশন কেন বলতেছে জানো, কারণ আমরা যখন সিপিসি, সিআরপিসি, পেনাল কোড এগুলা যখন পড়ি তখন এগুলো আর্টিকেল থাকে না, তখন এগুলো সেকশন হয়ে যায়, ধারা হয়ে যায়। আর এখানে এগুলো আমরা পড়তেছি অনুচ্ছেদ। হ্যাঁ, সো অনুচ্ছেদের ইংরেজি হইল আর্টিকেল আর ধারার ইংরেজি হইল সেকশন। ঠিক আছে, তো এই জন্য আমি মাঝে মধ্যে ওই কথাটা বলতেছি। এখন দেখো রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা, এটা বলা আছে হচ্ছে 93, মানে বলা হয়েছে যদি সংসদের অধিবেশন না থাকে, ধরো সংসদ বন্ধ হয়ে আছে, তখন কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে ধরো দেশে অবস্থা টাইট, হ্যাঁ, সামরিক বাহিনীকে নামায় দিতে হবে, সেনাবাহিনী নামায় দিতে হবে, তো সংসদ থেকে তো পাশ করে এই জিনিসগুলো করতে হয়, তো সংসদ থেকে যেহেতু পাশ করা যাবে না, যার কারণে বলা হয়েছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা এই 93 আছে, যে সে চাইলে সংসদ বন্ধ থাকলে সে অধ্যাদেশ জারি করতে পারে। ওকে, এরপরে কি দেখো সুপ্রিম কোর্ট সম্পর্কে। সুপ্রিম কোর্ট হইল দেশের কি সর্বোচ্চ আইন। সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট হইল দেশের সর্বোচ্চ আইন, এটা বলা আছে হচ্ছে 94। এবং সুপ্রিম কোর্টের দুইটা অংশ থাকে, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হইলো আপিল বিভাগ। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখানে বলা আছে। 95 বলা আছে দেখো প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ কে কে দিবেন বা কিভাবে হবে সেই জিনিসটা এখানে বলা আছে। তো এখানে দেখো কি বলা আছে যে বিচারপতি, এখানে বলা আছে যে বিচারপতি হতে সুপ্রিম কোর্ট 10 বছর সর্বনিম্ন অ্যাডভোকেসি করতে হবে, মানে কেউ যদি বিচারপতি হইতে চায়। আর এই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দিবেন হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, এখন এই রাষ্ট্রপতি যে নিয়োগ দিবেন তাদের কি কি ব্যাকগ্রাউন্ড বা কি কি কোয়ালিফিকেশন দেখবে, এটা দেখবে হচ্ছে বিচারপতি হইতে সুপ্রিম কোর্টে সর্বনিম্ন 10 বছরের অ্যাডভোকেসি থাকতে হবে, বা সর্বনিম্ন কত 10 বছরের অ্যাডভোকেসি করতে হবে। মানে সর্বনিম্ন তুমি যদি মনে করো সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট না থাকো তাইলে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তোমাকে হচ্ছে ডাইরেক্ট রাষ্ট্রপতি বানাবে না, তোমার যদি এই এক্সপিরিয়েন্সটা না থাকে। সেই জন্য এটা হলো প্রিয়র কন্ডিশন বা প্রিয়র শর্ত। ওকে, পূর্ব শর্ত। বিচারপতির অবসরের বয়স হচ্ছে 67 বছর। কত? 67 বছর। মানে তুমি যদি বিচারপতি হইতে চাও, হ্যাঁ, তাইলে তোমার কত, মানে অবসর যদি তুমি বিচারপতি হয়ে যদি অবসরে যাইতে চাও তাইলে তোমার 67 বছর পর্যন্ত তুমি চাকরি করতে পারবা। ওকে, এই জিনিসটা এখানে বলা আছে। ওকে, এটা গেল এখান থেকে বিষয়। এরপরে দেখো এখানে বলা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা একটা মানে মানে প্রতিষ্ঠানের মতো এটাকে তোমরা গঠন করতে পারো। তো এটা গঠন করার জন্য কয়জন থাকে? চেয়ারম্যান, প্রধান বিচারপতি হয় এবং এর সাথে আরও 3 জন সদস্য থাকে। এই টোটাল মোট 3 জন, মানে প্রধান বিচারপতি 1 জন আর বাকি 2 জন, এই 3 জন মিলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। তো পরীক্ষাতে এরকম করে আসে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটার সদস্য কারা কারা হইতে পারে বা মোট কতজন থাকে। ঠিক আছে, এই জিনিসগুলা এখান থেকে সুন্দর করে জানবা। এরপরে কি দেখো 102, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে যে তোমার মৌলিক অধিকারগুলা যেগুলো আমরা পড়ছি, হ্যাঁ, মৌলিক অধিকার যেমন আমরা বললাম যে আমাদের চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, হ্যাঁ, তো এই যে সমাবেশ করার অধিকার, এই অধিকারগুলো যদি তোমার কখনো ভঙ্গ হয়ে যায় তাহলে তুমি 102 নম্বর অনুচ্ছেদের আন্ডারে কি করতে পারবা? রিট করতে পারবা। কি করতে পারবা? রিট করতে পারবা। সেটাই বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলা
বলবৎ করার জন্য বা মৌলিক অধিকারগুলো কার্যকর করার জন্য তুমি হাইকোর্টে গিয়ে রিট করতে পারবা। হ্যাঁ, হাইকোর্টে গিয়ে কী করতে পারবা? রিট করতে পারবা। এই মৌলিক অধিকারগুলো কত নম্বর থেকে কত নম্বর অনুচ্ছেদে আছে? আমরা যদি দেখি 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে। এগুলো ভায়োলেট হইলেই বা এগুলো যদি তোমার কেউ ভঙ্গ করে ফেলে, তুমি গিয়ে হাইকোর্টে রিট করতে পারবা। ঠিক আছে, তুমি জেনারেল মানুষও রিট করতে পারবা। সো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। এটা বারবার পরীক্ষাতে আসে যে মৌলিক অধিকার ভঙ্গ হইলে রিট আসলে তুমি কোথায় করতে পারবা, বা রিট করা যায় কত নম্বর অনুচ্ছেদের আন্ডারে, বা কি কি ভঙ্গ হইলে এই রিটগুলো করা যায়, কত নম্বর অনুচ্ছেদ ভঙ্গ হইলে, কত থেকে কত ভঙ্গ হইলে। এখানে 3-4 টাইপের প্রশ্ন আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গেল এখানকার বিষয়। এখন দেখো 108-এ কী বলা আছে? সুপ্রিম কোর্ট কি? সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেওয়া আছে। ওই যে আমি তোমাদেরকে একদিন একটা প্রশ্ন ধরলাম না, যে সংবিধানের রক্ষককে বা সংবিধানের হচ্ছে মানে অভিভাবককে, আমি তোমাদের অপশন দিয়েছিলাম রাষ্ট্রপতি নাকি বিচারপতি। তোমরা অনেকেই রাষ্ট্রপতি বলছিলে, কিন্তু রাষ্ট্রপতি না, সেইটাই এখানে দেওয়া আছে। দেখো সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হইল কোড অফ রেকর্ড, অর্থাৎ এই কোড অফ রেকর্ড বলতে বোঝানো হচ্ছে এ হচ্ছে সংবিধানের অভিভাবক এবং রক্ষক এবং ব্যাখ্যাকারী। তার মানে সুপ্রিম কোর্টের কাজ কি? সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক, রক্ষক এবং ব্যাখ্যাকারী। 3টা কাজই সুপ্রিম কোর্ট করতে পারে। তার মানে সুপ্রিম কোর্ট মানে কি? মানে বিচারক, বিচারকরা এই কাজ করতে পারে। এই জন্য কিন্তু পরীক্ষাতে আসে যে সংবিধানের অভিভাবককে, অপশনে দেখে বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি কেউ না, এমন তোমাকে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, তো তুমি অনেক সময় এটা ধরো সুপ্রিম কোর্ট পড়ে গেছো, এখন তুমি কেউ না দেখে সুপ্রিম কোর্ট মেরে দিলা যে এইখানে তো সুপ্রিম কোর্ট নাই। সুপ্রিম কোর্টে কারা বসে, তারা যদি ওইখানে অপশনে থাকে সেগুলাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমাদের 108 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি দেখো 111 নম্বরে বলা আছে, হ্যাঁ, এই যে 111 মানে কি? সবার জন্য সমান। মানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিবে এটা সবার জন্য সমান এবং সবাইকে বাধ্যতামূলক মানতেই হবে। তুমি যদি মনে করো যে না সুপ্রিম কোর্ট রায় দিছে, আমি এটা মানতে চাই না, কিন্তু এটা করা যাবে না। এটা করলেই, ওটা না মানলে যে মানে তোমাকে যে শাস্তি দেওয়া হইতো সেই শাস্তিটা তুমি পেয়ে যাবা। সেই জন্য এটা মনে রাখবা যে সুপ্রিম কোর্টের রায় সবার জন্য কি? বাধ্যতামূলক। ওকে, এরপরে দেখো এইখানে বলা আছে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ, প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ এইখানে 117তে এরকম করে পরীক্ষাতে আসে যে 117তে আসলে কি বলা আছে? 117তে বলা আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। হ্যাঁ, তো এটাকে মনে রাখতে হয় যে একসাথে অনেক কিছু, মানে ট্রাইব্যুনাল সমূহ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল দ্বারা বোঝানো হয়েছে যে এখানে যে ধরো একটা শুধুমাত্র কাজ না, মানে অনেক কিছু প্রশাসনিক যত বিষয় আছে সবগুলাকে, মানে একসাথে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। যেহেতু একসাথে কথাটা আসতেছে, তার মানে আমরা 1 আর 7 দেখে মনে করবো যে এটা 117 নম্বরে আছে। তো পরীক্ষাতে কিন্তু তোমাদের এই টেকনিকটা দিয়ে এইখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, প্রশ্ন আসে এইখান থেকে, এটাকে এইভাবে মনে রাখবা। তারপরে এই যে দেখো মজা, তারপরে কি দেখো 118তে কি বলা আছে? নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বা নির্বাচন কমিশন নিয়ে এইখানে কথাবার্তা বলা আছে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়। এই যে এবার যে নির্বাচন হইল, এটা কিন্তু রাষ্ট্রপতি এই নিয়োগগুলা দিত। যেহেতু রাষ্ট্রপতি ছিল আমাদের চুপ্পু ভাই, উনি কিন্তু এই নিয়োগগুলা দিয়ে দিছে। হ্যাঁ, সো এইটাই রাষ্ট্রপতির প্রধান কাজ হইল, মানে রাষ্ট্রপতির কাজ হইল প্রধান কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা নির্বাচন কমিশনার আছে, আর এই কমিটিটাতে টোটাল 5 জন মেম্বার থাকে, এর বেশি কিন্তু মেম্বার থাকতে পারে না। তাদেরকে এই নির্বাচন কমিশনার, মানে নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে 118-র অধীনে। তারপরে কি দেখো 119-এ বলা আসে নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর? 5 বছর হইতে পারবে। মানে এই যে এই নির্বাচন যে কমিশনার আছে এর 5 বছর মেয়াদ থাকবে। এরপরে তো আরও চেয়ারম্যান নির্বাচন হবে, আরও বিভিন্ন নির্বাচন হবে, সেগুলোর দায় দায়িত্বও কিন্তু তাদের উপরে থাকবে, এই নির্বাচন কমিশনের উপরে থাকবে। তো এই 5 বছরে যত নির্বাচন আছে আপকামিং, সবগুলা তারাই দায়িত্ব পালন করবে। এরপরে কি দেখো 122-এ ভোটার হওয়ার ন্যূনতম বয়স 18 বছর। এটা এখানে বলা আছে যে ভোটার হইতে গেলে তোমার ন্যূনতম 18 বছর হইতে হবে এবং জাতীয় ভোটার দিবস 2 মার্চ। এটা মনে রাখো, পরীক্ষাতে প্রশ্ন আমি একটা দেখছিলাম যে এরকম করে আসে যে জাতীয় ভোটার দিবস কত তারিখ? 2 মার্চ। ওকে, এরপরে কি দেখো 123-এ কি বলা আছে? 123-এ বলা আছে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে উপনির্বাচন এটা দিতে হবে। এখন উপনির্বাচন বিষয়টা কি? উপনির্বাচনের কনসেপ্টটা হইল যে ধরো কেউ একটা সংসদ সদস্য মারা গেছে, এখন তার আসনটা তো শূন্যভাবে পড়ে থাকতে পারে না, বা ধরো সে পদত্যাগ করছে, বা ওর হচ্ছে পদ ধরো ওখান থেকে চলে গেছে।
সো এই জিনিসটা তো হচ্ছে ফাঁকা রাখতে চায় না বা ফাঁকা রাখা তো সম্ভব না। সো এই জন্য এই যে উপনির্বাচন দ্বারা বোঝানো হয় যে একটা নির্বাচনের পরে আরেকটা যে নির্বাচন দেওয়া হয় সেটাকেই বলা হয় উপনির্বাচন। যে ধরো একটা নির্বাচন হয়ে গেছে, এখন ওই জায়গার পদটা শূন্য হয়ে গেছে, তখন আবার নির্বাচন দেওয়া হবে। সো এটাকে বলা হয় উপনির্বাচন। তো এই উপনির্বাচনটা সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে দিতে হয়। এখন একটা কথা আছে দেখো, যে সংসদ তো ভেঙে গেল, তখন ভাই আবার কেমনে উপনির্বাচন হবে? তো ওই ক্ষেত্রে এই উপনির্বাচন কথাটা কাজ করে না। যে সংসদ ভেঙে গেলে তখন ডাইরেক্ট নির্বাচনই হয়। ওকে, সো এইটা এখান থেকে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তারপরে কি দেখো 27-এ বলা আছে, 127-এ মহা হিসাব নিরীক্ষক এবং তার হচ্ছে মানে নিরীক্ষক এবং তার পদ প্রতিষ্ঠা করা। এখন দেখো এটা মাথায় রাখবা কিভাবে, যে একই হিসাব করে এবং কাউকে একসাথে নেয় না। মানে ব্যাপারটা কি, মহা হিসাব নিরীক্ষক মানে কি, যে অনেক কিছু হিসাব করে, মানে একাই সব কিছু হিসাব করে, সে কাউকে নেয় না। তো একসাথে সব কিছু একাই হিসাব করে একসাথে। তো এইখানেও কিন্তু দেখবা 7-এর একটা হিসাব আছে। তো এইখান থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি যে 127-এ কি আছে, মহা হিসাব নিরীক্ষক এবং তার হচ্ছে যে কার্যক্রমগুলা সেগুলা। ওকে, এটা থেকে এটা মনে রাখবা। তারপরে কি দেখো 134 আছে ডক্ট্রিন অফ প্লেজার। ডক্ট্রিন অফ প্লেজার অর্থ কি জানো, যে এটা একটা আনন্দের নীতি। আনন্দের নীতি মানে রাষ্ট্রপতির যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সে সেভাবে কি করতে পারে, রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুসারে সে পদের মেয়াদ বাড়াইতে পারে, কমাইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার। তো পরীক্ষাতে কিন্তু আসে যে ডক্ট্রিন অফ প্লেজার কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, 134-এ বলা আছে। ওকে, তারপরে দেখো 137 সরকারি কর্ম কমিশন বা পিএসসি। পিএসসির কাজ কি, পিএসসির কাজ হলে যত সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলো তাদের আন্ডারে নিয়ে নেওয়া। মানে তারা প্রশ্ন করবে, তারা কিভাবে পরীক্ষাটা কত তারিখে হবে না হবে সব ডিসিশন তারাই নেবে পিএসসি। হ্যাঁ, তোমাদের যেমন ভর্তি কমিটি থাকে, চাকরির কমিটির নাম হইলো এই পিএসসি, বাংলাদেশ সরকারি কমিশন। সো এই সরকারি কমিশন পিএসসি এটা 137-এ আছে। কীভাবে মনে রাখবো, কারণ এটা 37তম বিসিএসে আসা একটা প্রশ্ন। এটা কত, 37তম বিসিএসে আসা একটা প্রশ্ন। ওকে, এটা এখান থেকে মাথায় রাখবা। আর এপিএসসির যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকেও এই সব সময় রাষ্ট্রপতি নিয়োগ দেয়। ওকে, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দেয় সরাসরি। এটা হইলো এখানকার বিষয়। তারপরে 141 দেখো, 141-এর কথা কি বলা আছে, জরুরি অবস্থা ঘোষণা। এখন এইখানে জরুরি অবস্থা ঘোষণা কেমন, যে ধরো দেশের হুট করে কেউ একটা অ্যাটাক করে দিছে অন্য কোনো দেশ, হ্যাঁ, একটা জরুরি অবস্থা বা যে কোনো একটা সিচুয়েশন হয়ে গেছে, ধরো তীব্র আন্দোলন হইতেছে, ওইটাকে থামানোর জন্য জরুরি অবস্থা চালু করবে। এখন এই জরুরি অবস্থাটা চালু করতে পারে রাষ্ট্রপতি 141-এর কয়ের অনুসারে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সে বিষয়টা হলো সে যে জরুরি অবস্থা চালু করতেছে এটা করার জন্য একটা প্রতি স্বাক্ষরের প্রয়োজন হয়। প্রতি স্বাক্ষর মানে কি, আমি এটাকে সাপোর্ট করতেছি। এখানে প্রধানমন্ত্রীও কি করে, স্বাক্ষর করে, বা প্রধানমন্ত্রীও এইটার উপরে আরও একটা স্বাক্ষর করে দেয়, যে রাষ্ট্রপতিতে অ্যাপ্রুভ দিয়েছে প্রধানমন্ত্রীও অ্যাপ্রুভ দিয়ে দেয়। ঠিক আছে, সো এটা 141-এর কতে। তারপরে কি দেখো 143 আছে প্রজাতন্ত্রের সম্পত্তি। তো 143 মানে কি বোঝায়, দেখো 143 মানে হইলো আই লাভ ইউ। হ্যাঁ, 1 দিয়ে আই, লাভে হচ্ছে 4টা এ আছে, আর ইউএ হইলো 3টা আছে। হ্যাঁ, এই জন্য 143 দ্বারা হইলো আই লাভ ইউ। এখন আই লাভ ইউ বলতে কি বোঝাবা, যে আই লাভ ইউ মাই কান্ট্রিজ প্রপার্টি, আমি আমার দেশের মানে কান্ট্রি প্রপার্টি বা কান্ট্রির যে আমাদের দেশের যে সম্পত্তিগুলো আছে এগুলাকে ভালোবাসি। তো এই জন্য মনে রাখবা যে প্রজাতন্ত্রের সম্পত্তি এটা দ্বারা 143-কে বোঝায়। ওকে, তারপরে কি দেখো 145 এটা হইলো চুক্তি। তারপরে হচ্ছে 45-এর কতে আন্তর্জাতিক চুক্তি এগুলা। এখন একটা জিনিস মাথায় রাখবা, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 পর্যন্ত হয়েছে। তারপরে কিন্তু বিভিন্ন চুক্তিগুলা করা হয়েছে। হ্যাঁ, যে আমরা হচ্ছে পারমাণবিক চুক্তি করব, বা ধরো বিভিন্ন ব্যালিস্টিক মিসাইলের বিভিন্ন চুক্তি যেগুলাই আছে না কেন, বিভিন্ন টাইপের চুক্তি করা হয়েছে। এই জন্য মনে রাখবা 1945 সাল যেহেতু এগুলা সব শেষ করে দিয়েছে, যার কারণে 45-এর মধ্যে গিয়ে আমরা বিভিন্ন টাইপের আন্তর্জাতিক চুক্তি এবং বিভিন্ন চুক্তিগুলা পাবো। এটা এখান থেকে মনে রাখতে হয়। এরপরে কি দেখো সংবিধান সংশোধন কতবার, 18 বার। এটা আমি লিখে রাখছি কারণ একটা আপকামিং হইতেছে, মোটামুটি 17 বার হয়েছে। ঠিক আছে, সংবিধান এ পর্যন্ত 17 বার, লাস্ট 2018 সালে হয়েছে। এবং এই 17তম সংশোধনীতে বেসিক্যালি হচ্ছে নারীদের আসন বাড়ানো হয়েছে। হ্যাঁ, এতটুকুই জাস্ট ছিল। সো এটা 18 বার হবে। কত, 18 বার, মানে এবার হইলে 18 বার। তোমাদের পরীক্ষার আগে যদি হয় 18 দিবা, নাইলে 17ই দিবা। ওকে, তারপরে কি দেখো 152-তে বলা আছে স্বাধীনতার ঘোষণা। হ্যাঁ, যে আমরা স্বাধীনতার ঘোষণা যখন দিয়েছিলাম সেটা। আর 150-এ এটা আছে, 150-এর 2-তে, 152-তে আছে আইন এবং রাজনৈতিক দলের সংজ্ঞা, যে আইনের সংজ্ঞা কী এবং রাজনৈতিক দলের সংজ্ঞা কী, এই জিনিসটা দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যেগুলা টপিক বা যেগুলা
বারবার পরীক্ষাতে আসে বা যেগুলা পড়লেই শুধুমাত্র হবে, এর বাইরে তোমার আর একটাও লাগবে না সেগুলা। হ্যাঁ, সো আমি তোমাদেরকে যেগুলা টেকনিক আকারে শেখাইছি সেই টেকনিকগুলা দিয়ে তুমি জাস্ট হচ্ছে এই অনুচ্ছেদগুলো মনে রাখবা, আর যেগুলো টেকনিক পড়াই নাই সেগুলো মনে রাখবা, ভিতর থেকে ওই জিনিসগুলো তোমাদের আসবে বা ভিতর থেকে ওগুলা আসার চান্স আছে। ওকে, এটা গেল আমাদের A to Z পার্ট এ। মানে পার্ট এতে আমরা বিভিন্ন টাইপের জিনিস দেখলাম যে কোন অনুচ্ছেদে কিভাবে কাজ করে বা কোন অনুচ্ছেদটা কেমনে কাজ করে, কোন অনুচ্ছেদের কি আছে টেকনিক্যালি। হ্যাঁ, আমরা সবগুলা জিনিস এভাবে মনে রাখলাম। এখন আমরা মনে রাখবো হচ্ছে সংবিধানের পার্ট 2। এটাতে বিভিন্ন সহজ জিনিসগুলো যেগুলো আছে আর কি। হ্যাঁ, আমরা যেগুলো পড়লাম ওইগুলার সাপ্লিমেন্টারি জিনিস এইখানে পড়বো বা এক্সট্রা জিনিস। তো প্রথমে দেখো এই যে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী ছাড়া দুইটা কাজ করতে পারে, একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে আর একটা হইলো প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারে। এটা তো আমি আগেই বলছি। এখন আমরা দেখবো এই রাষ্ট্রপতিকে আগে আগে নিয়োগ দিতে পারে বা রাষ্ট্রপতির পাওয়ার কী কী, প্রধানমন্ত্রীর পাওয়ার কী কী, এটা একদম আলাদাভাবে আমরা দেখব যাতে করে আমাদের মনে থাকে। সো রাষ্ট্রপতির পাওয়ারগুলো কী কী দেখো, সে হইল রাষ্ট্রপ্রধান, ঠিক আছে। তারপরে কি দেখো, প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি কাজ করেন। ওকে, শুধুমাত্র এই দুইটা কাজ বাদ দিয়ে কারো কাছে সরাসরি দায়ী না, মানে সে কাউকে জবাবদিহিতা করতে বাধ্যও না। তারপরে কি দেখো, তিনি নিয়োগ কাকে কাকে দিতে পারেন, এই জায়গাটা ভালো করে মাথায় রাখবা। হ্যাঁ, এটা থেকে মাস্ট মনে করো তোমরা 1 নাম্বার কমন পাবো। ওই যে বিভিন্ন জায়গায় যেগুলো জিনিস দেখলা সেগুলো এখানে সুন্দর করে লেখা আছে। দেখো, নিয়োগ কাকে কাকে দিতে পারেন, প্রধানমন্ত্রীকে সে নিয়োগ দেয়, প্রধান বিচারপতিকে সে নিয়োগ দেয়, সকল মন্ত্রীকে, মন্ত্রী প্রতিমন্ত্রী যা আছে সবগুলাকে, যাদের নামে শেষেই মন্ত্রী লেখা আছে তাদেরকে সে নিয়োগ দেয়, অ্যাটর্নি জেনারেলকে সে নিয়োগ দেয়। তারপর দেখো, প্রধান এবং অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে সে নিয়োগ দেয়, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার। পিএসসি যারা বিভিন্ন সদস্য আছে এবং চেয়ারম্যান আছে, পিএসসি বলতে হয় সরকারি কর্ম কমিশন, যারা চাকরি দেওয়ার জন্য কাজ করে তাদেরকে নিয়োগ দেয়। মহা হিসাব নিরীক্ষক এবং নিরীক্ষক যারা আছে তাদেরকে সে নিয়োগ দেয়। এরপরে কি দেখো, বিভিন্ন দেশে আমরা যে রাষ্ট্রদূত পাঠাই, এই রাষ্ট্রদূতকে তিনি নিয়োগ দেয়। এবং উচ্চপদস্থ সামরিক যারা কর্মকর্তা, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কি, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এইগুলাকে তিনি নিয়োগ দেয়। ঠিক আছে, এটা হলো রাষ্ট্রপতির নিয়োগ। এখন আসো প্রধানমন্ত্রীর নিয়োগ, বা প্রধানমন্ত্রী কাকে কাকে নিয়োগ দিতে পারে বা প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ দেয়। দেখো, প্রধানমন্ত্রীকে বলা হয় সরকার প্রধান, রাষ্ট্রপতিকে কিন্তু রাষ্ট্রপ্রধান বলা হয়েছিল, একে বলা হয় সরকার প্রধান। ঠিক আছে, তারপরে কি দেখো, সকল নির্বাহী ক্ষমতার মালিক, মানে সকল এক্সিকিউটিভ বা যেগুলো ওই যে আমরা বল না যে সরকারের নির্বাহী আদেশে এই কাজটা করা হইলো, সেই নির্বাহী প্রধানের তিনি হইল মালিক। এরপরে কি দেখো, সংসদের কাছে দায়বদ্ধ, তিনি কার কাছে, সংসদের কাছে দায়বদ্ধ। তিনি সবসময়, রাষ্ট্রপতি কিন্তু কারো কাছে দায়বদ্ধ না, কিন্তু প্রধানমন্ত্রী সংসদের কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। এরপরে কি দেখো, প্রায় সকল প্রশাসনিক সিদ্ধান্ত তিনি একাই নেন, ইনি কারো থেকে হেল্প নেয় না। যত প্রশাসনিক কাজকর্ম হবে, যে প্রশাসন কিভাবে চলবে, এই জিনিসটা কিভাবে করা হবে, হ্যাঁ, দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে, সবগুলা ডিসিশন তিনি একাই নেন। এরপরে দেখো, তিনি কাকে কাকে নিয়োগ দিতে পারেন বা তিনি আসলে কোন কোন নিয়োগে কাজ করেন। মন্ত্রিসভা, দেখো এই যে তারেক রহমানের কথাই চিন্তা করো যে তার মন্ত্রিসভায় কে কে থাকবে, এই জিনিসটা কিন্তু তারেক রহমান নিজেই সেট করবে। কেন? কারণ মন্ত্রিসভা যদি কোনো গভর্নমেন্টের দুর্বল হয়ে যায়, সেই গভর্নমেন্ট টিকতে পারবে না বেশি দিন। মনে করো যদি তোমার ট্যালেন্টেড লোকজন ওখানে না রাখো, দূরদর্শী চিন্তা ভাবনাওয়ালা লোক না রাখো, এক্সপেরিয়েন্স লোক না রাখো, তাইলে তুমি মন্ত্রিসভাটাকে বেশি দিন টিকাইতে পারবা না। তার বাস্তব উদাহরণ হইলো, দেখো এই যে আমাদের ইউনূস সরকার, মানে যে উপদেষ্টা প্যানেল করছিল, এটাও তো একটা মন্ত্রী পরিষদের মতোই। ওখানে কিন্তু এক্সপেরিয়েন্সের অভাব ছিল অনেক, যার কারণে অনেক জিনিস তারা প্রেডিক্ট করতে পারে নাই। হ্যাঁ, ক্যালকুলেটিভ কথা তারা বলতে পারে নাই, ক্যালকুলেটিভ গেম তারা খেলতে পারে নাই। সো এই হচ্ছে এই জন্য মন্ত্রিসভা, এটা তার পছন্দ মতো তিনি সেট করেন, কিন্তু নিয়োগ দিবে এই মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি। বুঝতে পারছো? মানে তিনি হচ্ছে কারা কারা হবে এই লিস্টটা প্রকাশ করবে, যে 1 নম্বরে আমার অমুক মন্ত্রী, 2 নম্বরে আমার অমুক মন্ত্রী, 3 নম্বরে আমার অমুক ক্ষেত্রমন্ত্রী মন্ত্রী, এগুলো তিনি লিস্ট দিবেন এবং সেগুলো নিয়োগ বাস্তবায়ন করবেন। অফিসিয়াল যে ক্লজটা বা অফিসিয়াল যে স্টেটমেন্টটা, এটা দিবে হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, এখান থেকে এটা পড়বা। তারপরে কি দেখো, এখানে কি বলা আছে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কি কি, সচিব, আইজিপি এবং কর্মকর্তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি, ওই যে বলেন না যে বদলি করে দিচ্ছে, হ্যাঁ, পুলিশ অফিসারকে বদলি করে দিচ্ছে, সচিবকে বদলি করে দিচ্ছে, এগুলা করে হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, এই ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, তিনি বদলি করাইতে পারে, পদোন্নতি করাই দিতে পারে, হ্যাঁ, পদের অবনতি করাই দিতে পারে, সব কিছু তিনি করাইতে পারে। তারপরে কি দেখো, তিনি জাতীয় সংসদের নেতা, এটা মাথায় রাখবা। জাতীয় সংসদের নেতা একটা জিনিস, জাতীয় সংসদের প্রধান আর একটা জিনিস। জাতীয় সংসদের নেতা হইল প্রধানমন্ত্রী, কারণ কি, এখানে যত নেতা আছে
সবগুলার নেতা হইল প্রধানমন্ত্রী। হ্যাঁ, যত নেতা আছে সবগুলার নেতা হইল প্রধানমন্ত্রী। তবে জাতীয় সংসদের প্রধান মানে ওই জাতীয় সংসদের যারা যারা আছে সব কিছুর প্রধান হইল স্পিকার। এইটা মাথায় রাখবা। তাকে বলা হয় জাতীয় সংসদের সভাপতিও বলা হয়, জাতীয় সংসদের অভিভাবকও বলা হয়। তার মানে যদি কখনো আসে জাতীয় সংসদের নেতাকে, তখন দিবা প্রধানমন্ত্রী। আর যদি কখনো আসে জাতীয় সংসদের প্রধানকে, তখন স্পিকার, অথবা যদি এমন আসে জাতীয় সংসদের সভাপতিকে, জাতীয় সংসদের অভিভাবককে, তখন আসবে স্পিকার। ঠিক আছে, এটা গেল এখানকার বিষয়। এরপরে দেখো, এরপরে হইল বিরোধী দলীয় নেতা। হ্যাঁ, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতারা আসলে সংসদে কাজ কি? এবার তো তোমরা বিরোধী দলীয় নেতা পাচ্ছ, বা এবার তো দেখতে পাবা। বিরোধী দলীয় মোটামুটি সংসদ কন্ট্রোল করে। হ্যাঁ, মোটামুটি তারা কঠোর সমালোচনা করে সরকারের। এটা প্রথম এবং প্রধান কাজ, যে যে সরকার আছে, বিরোধী দলীয় নেতা তার প্রচণ্ড লেভেলের মানে কি করবে, সমালোচনা করবে। এটা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় কাজ হইল মানে তিনি হচ্ছে বিকল্প নেতা হিসাবে কাজ করবে, এটা হইল দ্বিতীয় কাজ। এবং তার পদমর্যাদা একজন মন্ত্রীর মতো। ঠিক আছে, তার হচ্ছে পদ কেমন, তার পদমর্যাদা একটা মন্ত্রীর মতো। কার মতো? একটা মন্ত্রীর মতো। ওকে, এরপরে কি দেখো, হুইপ। হুইপ শব্দের অর্থ হইল যে যিনি আসলে চিফ হুইপকে সাহায্য করে, মানে এরা হচ্ছে সাহায্যকারী হিসাবে কাজ করে। এখন দেখো চিফ হুইপে মানে হুইপের পদমর্যাদা কেমন, তিনি একটা প্রতিমন্ত্রীর মতো। আর চিফ হুইপের পদমর্যাদা তিনি একটা মন্ত্রীর মতো কাজ করে। এবং তিনি কি করে, নিজ দলে শৃঙ্খলা, উপস্থিতি, এই সমস্ত জিনিস কাজ করে, যে আমার দলে কে বিশৃঙ্খলভাবে কোনো কিছু কেউ কথা বলতেছে কি না, এই শৃঙ্খলাগুলো তিনি দেখাশোনা করেন। এবং তারা উপস্থিত হয়েছে কি না, এই জিনিসটাও তারা হচ্ছে দেখাশোনা করে। ঠিক আছে, এই জিনিসটাও হচ্ছে তারা দেখাশোনা করে। এটা গেল হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয়। এখন আসো সংবিধানের তফসিল বা শিডিউল, যে তোমরা কথাটা শোনো যে সংবিধানের তফসিল বা শিডিউল, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। শিডিউল মানে কি? শিডিউল মানে হইল তালিকা। ঠিক আছে, এখন কিসের তালিকা? ধরো তোমরা যে বই পড়ো না, ধরো যে কোনো একটা তোমরা বই পড়লা, এখন এই বই পড়ার পরে বই কি থাকে? মূল গল্প থাকে, মূল গল্প, তাই না? এখন তারপরে কি থাকে? শব্দার্থ। তারপরে কি থাকে? শব্দার্থ। মানে কঠিন কঠিন যে জিনিসগুলো মূল গল্প পড়ে তোমরা পারো না, সেই জিনিসগুলো তো শব্দার্থের কাছে যাও, শব্দার্থে গিয়ে পড়ো। তারপরে থাকে সারাংশ, সারমর্ম, এই টাইপের কিছু তো থাকে, পাঠ পরিচিতি থাকে না? সো ওই জিনিসগুলো ওয়ান কাইন্ড অফ এই তফসিলের মধ্যে থাকে। মানে সংবিধান পড়ে তুমি যে জিনিসগুলোকে নোট আকারে রাখো বা এক চান্সে তুমি দেখতে চাও, হ্যাঁ, একটা তালিকা করে দেওয়া থাকে যে কঠিন কঠিন এই জিনিসগুলা, এইগুলাতে এইভাবে বলা আছে, তো এগুলাকে বলা হয় শিডিউল বা তফসিল। ওকে, এগুলাকে শিডিউল বা তফসিল। এই দেখো শিডিউল বা তফসিল জিনিসটা তাইলে কি, এটাকে কি বলা হয়? যে কঠিন অংশের ব্যাখ্যা, সবচাইতে যে কমপ্লেক্স বিষয়গুলো থাকে সেগুলোর ব্যাখ্যা, বড় বড় অংশগুলোকে সাজিয়ে ছোট করে লেখা থাকে এইখানে। তারপরে কি দেখো, কঠিন যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ, রেফারেন্স এইখানে পাওয়া যায়। এটাই হলো তফসিল। এবং আমাদের সংবিধানের তফসিল টোটাল 7টা। ওকে, 7টা তফসিল। এর মধ্যে 4টা হইলো প্রশাসনিক আর 3টা হইলো মানে আমাদের স্বাধীনতা রিলেটেড। এই 7টাকে একটু একটু করে দেখবা, 7টা একটু করে দেখবা। দেখো এইখানে 1 থেকে 4 পর্যন্ত এইখানে কি কি আছে? 1 থেকে 4 পর্যন্ত এইখানে প্রথমটা হইলো যে অন্যান্য বিধানের সত্ত্বেও কার্যকর, মানে এখানে বলা আছে যে এইখানে অনেক বিধান থাকতে পারে, সেইগুলা রিলেটেড বিভিন্ন কথাবার্তা হয়েছে। তারপরে দ্বিতীয়টা, এটা পরীক্ষাতে অনেক বেশি আছে, যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই তফসিলে বলা আছে। 3 নম্বর তফসিলে বলা আছে হচ্ছে সাংবিধানিক পদের শপথ, এটা আসে যে কোথায় শপথ নিয়ে বলা আছে 3য় তফসিলে। 4র্থ তফসিলে আছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানবলী। হ্যাঁ, ক্রান্তিকালীন বা তোমার সিচুয়েশন খারাপ হয়ে গেছে, তখন তুমি কী কী বিধান বা কী কী তুমি নিয়ম মানবা সেগুলা। তারপরে 5মে এটা শেখ মুজিব নিয়ে বলা আছে, এটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটা পড়ার দরকার নেই। তারপরে দেখো 6 নম্বরে আছে হচ্ছে সংবিধানের স্বাধীনতার ঘোষণা, 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সেটা। 7মে আছে স্বাধীনতার ঘোষণাপত্র, এটাও চেঞ্জ হয়ে যাইতে পারে। সো মোটামুটি এই জিনিসগুলা এখান থেকে তোমরা দেখবা, এই 7টা এখান থেকে দেখবা এটা। ওকে, তারপরে দেখো এখান থেকে হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনে মানে কত নম্বর সংবিধানে মানে কখন কখন কোন সংশোধনীগুলো হয়েছে, যে আমাদের সংবিধান তো 17বার সংশোধন করা হয়েছে, 17বার। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এরকম করে সংবিধান কিভাবে কিভাবে সংশোধন করা হয়েছে সেই জিনিসগুলাই এখন আমরা একটু করে দেখব। মানে কোন সংবিধানে মানে
কত নম্বরে, হ্যাঁ, কোন পর্যায়ে কত সালে কি সংশোধন করা হয়েছে। তো প্রথম সংশোধন করা হয়েছে এটা 1 নম্বর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে। 2 নম্বর হচ্ছে জরুরি অবস্থা জারির জন্য 1974 সালে। 3 নম্বর হইল ওই যে ভারতকে আমরা বেরুবারি হস্তান্তর করছি না, দিয়ে দিছি না, ওইটার জন্য 1974-এ। 4 নম্বর সংশোধনী হয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং বাকশাল, হ্যাঁ, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, হ্যাঁ, এটা বাকশাল প্রতিষ্ঠা, এই লীগ প্রতিষ্ঠা করার জন্য 1975 সালে রাষ্ট্রপতি মানে এইটা হচ্ছে সংশোধন করা, এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি সরকার শাসিত ব্যবস্থা করা হয়। তো এই জিনিসগুলো করা হয় হচ্ছে 4 নম্বর সংশোধনীতে 1975 সালে। এরপরে দেখো 5 নম্বরে করা হয় ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স, মানে এটা বলা হয়েছে শেখ মুজিবকে যখন মারা হইলো বা শেখ মুজিব যখন মরে গেল, এখন এই মরার পরে যারা আর কি কানেক্টেড ছিল তাদেরকে বৈধতা দান করার জন্য এই সংশোধনীটা করা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স। হ্যাঁ, শেখ মুজিবকে হত্যার পরবর্তীতে এটা হচ্ছে সামরিক অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদেরকে আইনি মুক্তি দেওয়া হয়েছিল এটা। তারপরে দেখো এটাতে বিসমিল্লাহি, এইটা হচ্ছে রহমানির রহিম, এটাকে হচ্ছে সংযোজন করা হয়। তারপরে কি বলা হয়েছে জাতীয়তাবাদ, এটাতে সংযুক্ত করা হয়। তারপরে বাঙালি থেকে বাংলাদেশি এটা করা হয়, যদিও এটাকে এই অর্ডিন্যান্সটাকে বা এই সংশোধনীটাকে, এই 5 নম্বরটাকে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তারা এটাকে বাতিল ঘোষণা করে, এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে তারা বাতিল ঘোষণা করে, ঠিক আছে। এটা এখান থেকে গেল। এরপরে কি দেখো 8 নম্বরে বলা আছে, 8 নম্বরটাতে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকা থেকে ঢাকা, বাঙালি থেকে বাংলা, এটা 1988 সালে এটা আমাদের এরশাদ কাকু করেন, হ্যাঁ, এরশাদ, তিনি হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি এই কাজটা করেন। কি করছে, ইসলাম ধর্ম এটাকে তিনি রাষ্ট্রধর্ম করে দিয়েছেন। ঢাকা থেকে ঢাকা এবং বাঙালি থেকে বাংলা, হ্যাঁ, এটা তিনি করে দিলেন। তারপরে কি দেখো 12তম সংশোধনীতে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়, রাষ্ট্রপতি শাসিত আর নাই, এখন আসছে কি সংসদীয় গণতন্ত্র, এবং উপরাষ্ট্রপতি পদটা এটাকে বিলুপ্ত করা হয়, এটা 1991 সালে। এবং সবচাইতে এইটা এবারকার হট টপিক, এটা পড়বা। 13 নম্বর সংশোধনীতে বলা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, এটা 1996 সালে নিয়ে আসা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আনতে হবে, তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে তারপরে নির্বাচন দিতে হবে, এইভাবে। ওকে, 14 নম্বর সংশোধনীতে কি দেখো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি প্রদর্শন, হ্যাঁ, তাদের হচ্ছে কি বলে সিম্বল থাকতে হবে, প্রতিকৃতি থাকতে হবে, এটা 2004 সালে করা হয়। তারপরে কি দেখো 15 নম্বর সংশোধন 1972-এর মূলনীতি পুনর্স্থাপন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হ্যাঁ। তারপরে কি দেখো মানে মহিলাদের যে আসন এটা 50 করা হয়, স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চের ভাষণ, এগুলো অ্যাড করে আওয়ামী লীগ সরকার 2011 সালে এসে, ঠিক আছে। এটা 72-এর মূলনীতিকে তারা আবার নতুন করে নিয়ে আসে। তারপরে কি দেখো 16 নম্বরে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা, মানে সংসদ সদস্যদের হাতে ন্যস্ত করা হয়। ব্যাপারটা কেমন হয় যে বিচারপতিদেরকে আমরা চাইলে এখান থেকে করতে পারবো, যে মানে সংসদ সদস্যরা চাইলে বিচারপতিদেরকে মানে তাদের পদ থেকে বাতিল করে দিতে পারবে বা তাদের বিচারক হিসাবে তাদের কর্মজীবন শেষ করে দিতে পারবে। তো এই জিনিসটাকে একদম ইনস্ট্যান্ট সুপ্রিম কোর্ট কর্তৃক এটাকে বাতিল ঘোষণা করা হয় বা এটাকে একদম বাদ দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ বলা হয়েছে যে যদি বিচারপতিদেরকে পলিটিশিয়ানরা মানে চাকরিচ্যুত করতে পারে, তাইলে কি দেশে কোনো পলিটিশিয়ান যারা করাপ্টেড তাদের বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। সো এটা কোনোভাবেই ভ্যালিডিটি পায় না, ঠিক আছে। এটা 15তম। 16তম আর 17তে হইল নারীদের আসন বৃদ্ধি করা হয় 2018 সালে, এবং 18 নম্বর সংশোধনী, এটা সবচাইতে বড় সংশোধনী আসবে এবার, এবং এটা 2026 অথবা 27-এ তোমরা দেখতে পাবা, 26-এই দেখতে পাইতে পারো। সো এইখানে যেটা আসবে এই জন্য আমি এটার নিচেও এরকম করে মানে করে রাখছি, ফাঁকা রাখছি, তোমরা এই জায়গাটা সুন্দর করে লিখে নিবা। এই পিডিএফটা তো আমি দিয়ে দিব, ঠিক আছে। সো এই হইল সংবিধান রিলেটেড যা কিছু আছে, মনে করো একদম তোমার সারা জীবন লাইফে তুমি ফিউচারে বিসিএস দিবা না কি দিবা, বা ধরো তুমি যে কোথাও চাকরি করো না কেন, সরকারি গভর্নমেন্ট চাকরি, বা ধরো তুমি এই অ্যাডমিশন টেস্ট দিচ্ছ বা সেকেন্ড টাইম দিবা, যাই করো না কেন, এর বাইরে একটা প্রশ্নও আসবে না। মানে সব কিছুকে গোছালোভাবে জাস্ট এতটুকুই পড়বা, হ্যাঁ, 3-4 পেজ, এগুলাকে মাথায় রাখতে হবে। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের A to Z সংবিধান বা সংবিধান রিলেটেড বিষয়। এখন এই যে তোমাদেরকে যে ব্যাপারটা দেওয়া আছে, মানে তোমাদের লেকচারের পিডিএফে যেটা দেওয়া আছে 4 নম্বরটা, ওইটা পড়ার আগে তোমরা এইটাকে পড়বা। এটা পড়লে সংবিধান ক্লিয়ার হয়ে যাবে, এবং এর পরবর্তীতে ওই পিডিএফটা দেখে দেখে ওই পিডিএফে যা যা আছে সব কিছু পড়বা, ঠিক আছে।
তো এই হচ্ছে মোটামুটি সংবিধানের A to Z প্রপার একটা ক্লাস। ওকে, আমি তোমাদের প্রশ্ন নিচ্ছি, ওয়েট।